ভাইয়া আমার একটু টেস্ট করে দেখেন। মেয়েটির কথায় চমকে ওঠে রাফসান। এইমাত্র কি শুনল সে? সে পেছনে ফিরে তাকাতেই দেখে ওর পেছনে কালো শাড়ি পরা সুন্দরী মেয়ে দাঁড়িয়ে আছে। সরি আপু, ঠিক বুঝতে পারিনি। আমারটা খেয়ে যান ভাইয়া। কি বলছেন কি? আমারটা খেয়ে দেখুন না একবার, মুখে নিলেই টের পাবেন, যেমন সফট তেমন মিষ্টি। দেখেন আপু, কী সব কথা বলছেন? আপনি একবার ট্রাই করে তো দেখবেন, না খেলেও দেখে তো যান। আমার কাছে সব রকমের ফ্লেভার আছে। ফ্লেভার মানে? হ্যাঁ, অনেক ফ্লেভার আছে, চকলেট, স্ট্রবেরি, ম্যাঙ্গো, কফি। কোনটা লাগবে আপনার? আপনার লজ্জা করছেন এসব বলতে? আজব, আমি তো কাস্টমার আনার চেষ্টা করছি। ছি আপু, আপনাকে দেখে ভদ্রঘরের মেয়ে মনে হয়। আপনি এসব ব্যবসা করেন? এইভাবে কেন বলছেন? কেক বানানো কি খারাপ ব্যবসা? আজ গরিব বলে মানুষের উপর এমন বলছেন? কোন 5 স্টার হোটেলের বড় বেকারি শপে কেক খান না? তারা বড় কোম্পানি, তাই সেটা মানের ব্যবসা। আর রাস্তায় কেক বেচি বলে নিম্ন হয়ে গেছে। আপনি এতক্ষণ ধরে কেকের কথা বলছিলেন? কেক না তো আর কিসের কথা বলবো? রাফসান এবার ভালো করে তাকিয়ে দেখে ফুটপাতের ধারে একটি বড় টেবিলে নানা রকম কেক সাজিয়ে রাখা। মেয়েটি হয়তো ওই শপের ওনার। আমি লিটারেলি সরি আপু, আমি অন্য কিছু ভেবেছিলাম। অন্য কিছু মানে? মানে আপনি বারবার বলছিলেন যে ভাইয়া আমারটা খেয়ে যান, তাই আর কি। হ্যাঁ, আমি আমার কেকের কথা বলছিলাম। আপনি কি ভেবেছিলেন? না না, কিছু না আপু, আমি আসি। রাফসান হন্তদন্ত হয়ে চলে যায়। রিমা তখনও ভাবছে। ছেলেটা কি এমন ভাবলো? খারাপ ব্যবসা আমারটা। হঠাৎ বিষয়টি বুঝতে পেরে লজ্জায় লাল হয়ে উঠল রিমা। ছি, আজকালকার ছেলেদের চিন্তা ভাবনা এত খারাপ। অসভ্য ছেলে। রিমা লজ্জা আর বিরক্তিতে দাঁতে দাঁত চেপেছিল। এই ঘটনার পর সে বারবার মনে মনে রাফসানকে অসভ্য বলে গালি দিচ্ছিল। সে ঠিক করলো ওই ফুটপাতে আর কেক বেচতে আসবে না। যদিও এই জায়গাটা বেশ ভালো কাস্টমার এনে দিত। অন্য কোথাও একটা নতুন জায়গা খুঁজতে হবে। এই জন্যই তো দেশের উন্নতি হয় না, সামান্য কথায় এত কর্দর্য চিন্তা ভাবনা। দিনটি ছিল শুক্রবার। রিয়া সাধারণত শুক্রবারগুলোতে বিক্রি বন্ধ রাখে, কারণ তার শনি ও রবিবার আরও বড় অর্ডার থাকে। সেদিন রাতেই তার এক বন্ধুর বাড়ি থেকে ফোন আসে। কিরে, কি করিস? কেকের ব্যবসা কেমন চলছে? চেয়েছিল আর কি, নতুন একটা অর্ডার পেয়েছি, শনিবারের ডেলিভারি। বাহ, কিন্তু একটা কথা বলবো, তো ডেলিভারি ম্যানটা তো ছুটিতে গেছে, তাই না? হ্যাঁ, 2 দিনের ছুটি নিয়েছে। কি হয়েছে বলতো? আসলে আমার একটি জরুরি কাজ পড়ে গেছে। আমি শহর থেকে একটু দূরে যাব। আমার বাবার জন্মদিনের কেকটা তুই যদি কাল দুপুরে এসে নিজে দিয়ে যেতিস প্লিজ। কাল দুপুরে? দূরত্বের জন্য একটু বেশি টাকা দিতে হবে কিন্তু। আরে বাবা, তোর যা চার্জ সেটা তো দিবই, আর তোকে আমি কিছু এক্সট্রা টাকাও দিব। প্লিজ না বলিস না। ঠিক আছে, কাল দুপুর 12টা থেকে 1টার মধ্যে পৌঁছে যাবে। থ্যাংক ইউ। আর হ্যাঁ শোন, আমার বাড়িতে কাল দুপুরে একজন নতুন আত্মীয় আসবে। সে কিন্তু দারুণ হ্যান্ডসাম। তোর তো কোনো বয়ফ্রেন্ড নেই, যদি রাজি হোস একবার চেষ্টা করে দেখতে পারি। তুই সব কি বলছিস? কাজের কথায় থাক, রাখছি। রিমা ফোন রেখে হাসল। বৃষ্টি চিরকালই এমন মজার মানুষ, তবে নিজের ব্যবসা নিয়ে রিমা খুবই সিরিয়াস। পরদিন সকালে রিমা সময় মতো কেক তৈরি করে ব্যাগ গুছিয়ে নিল। সে জানে বৃষ্টির বাড়ি অনেকটা দূরে, প্রায় 2 ঘন্টা সময় লাগে পৌঁছাতে। রিমার কেকগুলি বেশ নামকরা। সে তার কলেজের সিনিয়র আপুদের কাছ থেকে রান্না শিখেছিল, তবে কেক বানানোর আইডিয়াটা তার নিজের। সে এখন পুরোপুরি কেকের উপর নির্ভরশীল। দুপুর প্রায় 12:30, রোদ বেশ চড়া। রিমা রিক্সা থেকে নেমে বৃষ্টির বাড়ির গেটের কাছে দাঁড়ালো। একটা সুন্দর বড় বাড়ি, গেট খোলা। সে ভেতরে ঢুকলো। বৃষ্টি, আছিস নাকি? বাড়ির ভেতরে সোফার উপর একজন অচেনা পুরুষ বসেছিল। সে মুখ তুলে রিমাকে দেখে অবাক হয়ে যায়। আপনি? আপনি এখানে? রিমা রাফসানের দিকে তাকিয়ে আছে। রাফসানও রিমাকে দেখছে। রিমা নিজের শাড়িটা বদলে
একটা হলুদ সালোয়ার কামিজ পরে আছে। এই অসভ্য ছেলেটা এখানে কি করছে? এই মেয়েটি কি সেই কেকওয়ালি? তাদের দুজনের মুখেই বিস্ময়। বৃষ্টির গলার আওয়াজ শোনা গেল। ওহ রিমা, তুই এসে গেছিস। আয় আয়। বাবা, এর কথাই বলেছিলাম, ও কেক খুব ভালো বানায়। বৃষ্টির ড্রয়িং রুমে ঢুকতেই দেখল রাফসান দাঁড়িয়ে আছে, আর রিমাও অবাক হয়ে তাকে দেখছে। তোরা দুজন এমন পাথর হয়ে দাঁড়িয়ে আছিস কেন? তোরা কি আগে থেকে একে অন্যকে চিনিস? চিনি মানে? হ্যাঁ, রাস্তায় একবার দেখা হয়েছিল। ও দারুণ, তাহলে তো আরও ভালো হলো। রিমা, ইনি আমার কাকাতো ভাই, নাম রাফসান, গতকাল এসেছে। আর রাফসান, এ হলো রিমা, আমার কলেজের সিনিয়র, যাকে ভালোবাসার চেয়েও বেশি সম্মান করি। দারুণ মনের মানুষ। রিমা আর রাফসান একে অপরের দিকে তাকালো। দুজনের চোখেই পুরনো ঘটনার রেশ। রাস্তায় দেখা হয়েছিল মানে কখন? গত সপ্তাহের বুধবার। আপনার বাজে মন্তব্যের জন্য আমার ব্যবসা প্রায় খারাপ হতে বসেছিল। আমি তো বুঝতে পারিনি, সরি। সরি বললেই হলো? আপনি কি ভেবেছিলেন? সেটা তো সবার জানা দরকার। রাফসান অস্বস্তিতে মাথা নিচু করল। আমি সত্যিই দুঃখিত। আমি ভেবেছিলাম আপনি হয়তো অন্য কিছু বিক্রি করেন। কি বিক্রি করে? মানেটা কি? রিমা তো কেক বিক্রি করে, এর চেয়ে সম্মানের কাজ আর কি হতে পারে? আমি একটা ভুল ধারণা করেছিলাম। আমি আপনার কাছে ক্ষমা চাইছি। রিমা রাফসানের দিকে শান্ত চোখে তাকালো। লোকটা লজ্জিত, সেটা বোঝা যাচ্ছে। ঠিক আছে, কিন্তু ভবিষ্যতে কোনো মেয়েকে এইভাবে বিচার করবেন না। কথা দিচ্ছি। কি হয়েছে বল তো, আমাকে খুলে বল। তোরা এমন ভ্যাবাচাকা খাচ্ছিস কেন? কিছুই না রে, সামান্য ভুল বুঝাবুঝি। কেকটা কোথায় রাখবো বল? ওহ দে দে, রান্নাঘরের টেবিলে রাখ, আমি আসছি। রিমা কেক নিয়ে রান্নাঘরের দিকে এগিয়ে গেল। রাফসান এখনো সোফার পাশেই দাঁড়িয়ে আছে। একটা ভদ্র মেয়ে যে ফুটপাতে কেক বিক্রি করতে পারে, সেটা আমার ধারণার বাইরে ছিল। রান্নাঘর থেকে কেক সাজিয়ে রিমা ফিরে এলো। বৃষ্টি ততক্ষণে রাফসানের পাশে বসে গল্প শুরু করে দিয়েছে। এই রাফসান, তুই কিন্তু আমার কেকের দামটা দিয়ে দিস, আমি পরে তোকে দিয়ে দিব। ঠিক আছে। না না, ও কেন দেবে? বৃষ্টি, তুই আমার বন্ধু, আর তোর বাবার জন্মদিন। এই কেকটার দাম আমি নিব না, এটা আমার পক্ষ থেকে উপহার। ও মা, তুই কি বলছিস? এটা তোর ব্যবসা, এভাবে করলে তোর লস হবে। লস হবে না, তুই মাঝে মাঝে আমার কাছে অর্ডার করিস, সেটাই অনেক। আর আমার তো সব সময় কোনো না কোনো নতুন কাস্টমার আসে। আপনি এত ভালো। ভালো না, এটা আমার কৃতজ্ঞতা। বৃষ্টি আমাকে অনেক সাহায্য করেছে। আপনি তো এর আগেও একবার আমার উপর রাগ করেছিলেন। আপনি যদি আরেকবার উল্টাপাল্টা মন্তব্য করেন তাহলে আবার রাগ করব। রাফসান হেসে ফেলল। রিমাও হালকা হাসল। আমার একটা ভুল হয়েছিল, আমি সেই জন্য বারবার ক্ষমা চেয়েছি। আর কখনো এমন ভুল হবে না। দারুণ তো, তোরা দুজনে খুব দ্রুত বন্ধু হয়ে গেলি দেখছি। রিমা, তুই একটু বস, আমি তোর জন্য কিছু খাবার নিয়ে আসছি। এত দূর থেকে এলি? না রে, আমার খুব তাড়াহুড়ো আছে, আমাকে এখনই ফিরতে হবে। আর একটা ছোট অর্ডার আছে। ওহ আচ্ছা, যাচ্ছিস যখন রাফসান, তুই বরং রিমাকে তোর গাড়ি করে একটু এগিয়ে দিয়ে আসিস, বাইরে বেশ গরম। হ্যাঁ নিশ্চয়ই, চলুন। না না, তার দরকার নেই, আমি রিক্সা করে এসেছি, রিক্সাতে চলে যাব। এত গরমের মধ্যে কষ্ট করে যাওয়ার কোনো দরকার নেই, আমি আপনাকে নামিয়ে দিচ্ছি, চলুন। রিমার আপত্তি শোনা গেল না। সে দেখল রাফসান ইতিমধ্যেই গাড়ির চাবি নিয়ে দরজার দিকে এগিয়ে গেছে। রিমা বৃষ্টির দিকে তাকালো। যা না, অযথা এত ফর্মালিটি দেখাচ্ছিস কেন? আমাদের ফ্যামিলি মেম্বার। রিমা আর কিছু বলল না। সে নীরবে রাফসানের পিছু পিছু বাইরে এলো। রাফসান একটি কালো সেডান গাড়ির দরজা খুলে দিল। বসুন। রিমা গাড়িতে বসতেই রাফসান ড্রাইভিং সিটে বসলো এবং গাড়ি স্টার্ট করলো। আপনার গন্তব্য কোথায়? আমাকে কলেজ স্ট্রিট মোড়ে নামিয়ে দিলেই হবে, আমার সেখানে একটা ছোট কাজ আছে। আপনি কি সেখানেই কেক বিক্রি করেন? না, ওটা আমার কাজের জায়গা না, আমার কাজ এখন বাড়িতেই। আমি নতুন একটা দোকান খোলার চেষ্টা করছি। খুব ভালো উদ্যোগ।
আপনার কেকের স্বাদ সত্যি অসাধারণ। ধন্যবাদ। আপনি খেলেন নাকি? বৃষ্টি জোর করে আমাকে একটা টুকরো খাইয়েছে। কেমন লাগলো? সত্যি বলছি, যতটা মিষ্টি তার চেয়েও বেশি নরম, যেন মুখে দিলেই গলে যাচ্ছে। আপনি এত ভালো কেক বানানো শিখলেন কোথা থেকে? কলেজে আমি একজন সিনিয়র আপুর কাছ থেকে শিখেছিলাম। আমার বাবা মা চাননি আমি পড়াশোনা ছেড়ে এই কাজ করি, কিন্তু আমার খুব ভালো লাগে। এটা শুধু ব্যবসা নয়, এটা শিল্প। একদম ঠিক বলেছেন, আপনার চোখে সেটা স্পষ্ট দেখা যাচ্ছে। রাস্তায় এখন জ্যাম শুরু হয়েছে, গাড়ি খুব ধীরে চলছে। গাড়ির মধ্যে শুধু দুজনের কথোপকথন। আর আপনি কি করেন? আমি একটা বহুজাতিক কোম্পানিতে সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে কাজ করি। ছুটিতে এসেছি, মায়ের শরীরটা একটু খারাপ। ও, সাবধান থাকবেন। আপনি শুধু আমাকে তুই বললেই পারতেন। বৃষ্টি তো আপনার বন্ধু, আর আপনি আমার সিনিয়রও বটে। আপনি তো আমাকে তুমি বলতে পারতেন। আমার কেমন যেন সংকোচ হচ্ছে। প্রথম দেখায় ভুল করেছিলাম তো। ঠিক আছে, তাহলে আমরা দুজনেই আপনি বলেই ডাকি। সম্পর্কটা পেশাদারি থাকুক। কিন্তু পেশাদারি তো নয়, আমরা বৃষ্টির মাধ্যমে এখন আত্মীয় হয়ে গেলাম। আত্মীয় মানে? দূর সম্পর্কের ভাই। দূর হোক বা কাছে, ভাই তো। রাফসান হাসল। রিমার মুখটাও হাসিতে ভরে গেল। আচ্ছা, আপনার নামটা জানতে পারি? আমি রিমা, আর আপনি রাফসান। আপনার নামের অর্থ খুব সুন্দর। রিমা একটু ইতস্তত করল। এবার আমাকে নামিয়ে দিন, আমি এসে গেছি। আচ্ছা, সাবধানে যাবেন। ধন্যবাদ। রিমা গাড়ি থেকে নেমে গেল। রাফসান গাড়িতে বসে আয়নায় রিমাকে দেখল। মেয়েটা সত্যিই খুব মিষ্টি, আর তার কেকের মতো তার মনটাও নরম। রাফসান গাড়ি নিয়ে ইউ টার্ন নিল। সে সোজা কলেজে স্ট্রিট না গিয়ে একটা অন্য রাস্তা ধরল। ও কেন আমাকে নামটা জানতে বলল না? আমি তো জানি ওর নাম রিমা। রিমা কিছুটা হেঁটে গিয়ে একটা ছোট চায়ের দোকানে দাঁড়ালো। তারপরের অর্ডারটা এখান থেকে খুব দূরে নয়। আসলে কলেজ স্ট্রিট মোড়টা সে মিথ্যে বলেছিল। রাফসানের সাথে আর কথা বলার ইচ্ছা হচ্ছিল না তার। প্রথম দিনের সেই ঘটনাটা বারবার মনে পড়ছিল। ছেলেটার মুখ দেখলে এখনো রাগ হয়, কিন্তু কি মিষ্টি করে কথা বলল। রিমা নিজের কাজে মন দিল। পরের 1 ঘন্টায় তার ডেলিভারি শেষ হলো। সন্ধ্যায় বাড়ি ফিরে সে খুব ক্লান্ত ছিল। ফ্রেশ হয়ে যখন সবে সোফায় বসেছে, তখন তার ফোনটা বেজে উঠল। একটা অচেনা নাম্বার। হ্যালো, কে বলছেন? আমি রাফসান, চিনতে পারছেন? ও হ্যাঁ, আপনি আমার নাম্বার কোথায় পেলেন? বৃষ্টি দিল। একটা খুব জরুরি কথা ছিল। কি কথা? আপনি কি আমাকে আর একবার ক্ষমা করতে পারেন? আসলে আমি আপনাকে ওই দিনের ঘটনার জন্য আজ সারাদিন ধরে মনে মনে সরি বলেছি। আমি খুব লজ্জিত। ঠিক আছে রাফসান, আমি আপনাকে আগেই ক্ষমা করে দিয়েছি, চিন্তা করবেন না। শুধু ক্ষমা করলেই হবে না, কাল সন্ধ্যায় কি আপনি আমার সাথে একটু দেখা করতে পারেন? আমি আপনাকে কফি খাওয়াতে চাই। কফি মানে কেন? মানে বন্ধুত্বের জন্য আর কি। আপনি তো বললেন আমরা পেশাদারি সম্পর্ক বজায় রাখব, কিন্তু বৃষ্টির সূত্রে আমরা তো এখন বন্ধু। আমি আপনার সাথে দেখা করার দরকার মনে করছি না। প্লিজ রিমা, শুধু একবার, আমার কিছু বলার আছে, খুব জরুরি কাজের কথা। কাজের কথা? কেকের ব্যাপারে? অনেকটা তাই। আমার এক বন্ধুর বিয়ে, আর আমি চাই আপনি সেই কেকটা বানিয়ে দিন। আপনি তো আমাকে আজ সকালেও অর্ডার দিতে পারতেন, হঠাৎ এখন কেন? সকালে মনে ছিল না, বিকেলে মনে হলো। প্লিজ না করবেন না, আপনার কেক আমার খুব ভালো লেগেছে। কবে লাগবে কেকটা? আগামী মাসের 5 তারিখ, কিন্তু আমি চাই পুরো ডিজাইনটা আপনি নিজে করুন, তাই একটু বসে আলোচনা করা দরকার। ঠিক আছে, কাল সন্ধ্যায় কোথায় আসব? আপনি আপনার সুবিধা মতো জায়গার নাম বলুন। তাহলে কফি শপ ব্লু মগে আসুন, সন্ধ্যা 7টা। ব্লু মগ, দারুণ।
ঠিক আছে, কাল 7টায় দেখা হচ্ছে। আচ্ছা। রিমা ফোন রেখে ভাবল, তার কেন যেন মনে হলো না যে এটা শুধু একটা কেকের অর্ডার। রাফসান হয়তো অন্য কোনো উদ্দেশ্য নিয়ে তাকে ডেকেছে। যাই হোক, অর্ডার তো একটা পেলাম, কাজটা আগে করি। পরের দিন রিমা সময় মতো কফি শপ ব্লু মগে পৌঁছালো। রাফসান তখনও এসে পৌঁছায়নি। সে একটা কোণের টেবিলে গিয়ে বসলো এবং মেনু দেখতে লাগলো। 7:10 রাফসান তখনও আসেনি। রিমা একটু বিরক্ত হলো। সময় জ্ঞান নেই, এত দেরি করছে কেন? 7:15 রাফসান কফি শপের ভিতরে ঢুকলো। তাকে দেখে রিমার মনে হলো সে যেন আরও বেশি স্মার্ট আর গোছানো লাগছে। একটা হালকা নীল রঙের শার্ট পরেছে সে। সরি রিমা, একটু দেরি হয়ে গেল, রাস্তায় খুব জ্যাম ছিল। ঠিক আছে, বসুন। রাফসান রিমার সামনে চেয়ারে বসলো। ওয়েটার এসে অর্ডার নিল, দুজনের জন্য 2টি কফি। কেকের ব্যাপারটা নিয়ে কথা বলি। আপনি কি কোনো পোর্টফোলিও নিয়ে এসেছেন? হ্যাঁ, আমার ফোনের সব ছবি আছে, আপনি দেখুন। রিমা তার ফোনের গ্যালারি খুলে রাফসানকে কেকের ডিজাইন দেখাতে লাগলো। এইটা খুব সুন্দর, এই ডিজাইনটা আমার বন্ধুর জন্য পারফেক্ট হবে। কিন্তু এটা তো গত মাসে করা, নতুন কিছু করতে চাইলে একটু বেশি সময় লাগবে। আমি তো সেটাই চাই, নতুন কিছু। কিন্তু তার আগে একটা কথা বলি। কি কথা? আমার বন্ধুর বিয়ের কেকটা একটা অজুহাত ছিল, আপনাকে আরেকবার আমার কাছে আনার একটা চেষ্টা। রিমা অবাক হয়ে রাফসানের দিকে তাকালো। হ্যাঁ, আমি জানি মিথ্যে বলা উচিত হয়নি, কিন্তু আমার আর কোনো উপায় ছিল না আপনার সাথে দেখা করার। আপনি কি চান আমার কাছ থেকে? বন্ধুত্ব। আমি জানি প্রথমবার একটা বড় ভুল করেছিলাম, কিন্তু বিশ্বাস করুন, আপনার সাথে পরিচিত হওয়ার পর থেকে আমি শুধু আপনার কেকের কথাই ভাবিনি, আপনার শান্ত আত্মবিশ্বাসী ব্যক্তিত্বের কথাও ভেবেছি। দেখুন রাফসান, আমার কাজের ব্যাপারে আমি খুব সিরিয়াস, আর আমি ব্যক্তিগত জীবন এবং কাজকে মেশাতে চাই না। জানি, কিন্তু প্রথম দিনের ভুলের কারণে আপনি আমাকে নিয়ে কী ভাবছেন সেটা আমার জানা দরকার। আমি চাই আপনি আমাকে একটা সুযোগ দিন। কিসের সুযোগ? বন্ধুত্ব শুরু করার। যদি বন্ধুত্ব হয় তাহলে হয়তো এর পরের ধাপগুলো দেখতে পারবো। ওয়েটার এসে কফি দিয়ে গেল। দুজনের মধ্যে কিছুক্ষণ নীরবতা বজায় রইল। আমি আপনাকে কেন সুযোগ দিব? কারণ আমার মনে হয়েছে আপনার সাথে কথা বলে আমি শান্তি পেয়েছি। আপনার সরলতা এবং নিজের কাজ নিয়ে আপনার আবেগ আমাকে মুগ্ধ করেছে। আমি এসব পছন্দ করি না। অন্তত আমার সাথে কয়েকবার কথা বলুন, তারপর যদি আপনার মনে হয় আমাদের বন্ধুত্বটা না বাড়ানো উচিত, তাহলে আমি আর কখনো আপনার সাথে যোগাযোগ করব না, কথা দিচ্ছি। রিমা কফির কাপে চুমুক দিল। সে রাফসানের চোখের দিকে তাকিয়ে দেখল ছেলেটা সত্যি বলছে। তার চোখে কোনো চালাকি বা অসৎ উদ্দেশ্য নেই। ঠিক আছে, কোনো রকম বাড়াবাড়ি করবেন না। কথা দিচ্ছি। সেই দিন থেকে রিমা এবং রাফসানের মধ্যে এক নতুন সম্পর্কের শুরু হলো। বন্ধুত্ব, যা আসলে ছিল ভালোবাসার এক লুকানো পূর্বাভাস। তারা সপ্তাহে অন্তত 2-1বার দেখা করত, কখনো কফি শপে, কখনো পার্কে, আবার কখনো বা শুধু ফোনে কথা হতো। আপনার কেক বানানোর নতুন দোকানটার কাজ কত দূর এগোলো? প্রায় শেষের দিকে, শুধু ভেতরে ডেকোরেশনের কাজ বাকি। আমি কি একদিন এসে দেখতে পারি? আমার কিছু আইডিয়া আছে, হয়তো আপনার ভালো লাগতে পারে। আসতে পারেন, তবে কাজ চলছে, চারপাশটা একটু অপরিষ্কার থাকবে। আমার অসুবিধা হবে না, বরং আপনার সাথে কাজ নিয়ে কথা বলতে ভালো লাগবে। পরের দিন বিকেলে রাফসান রিমার নতুন দোকান দেখতে এলো। দোকানটি ছিল একটি ছোট গলির মোড়ে, কিন্তু দেখতে বেশ সাজানো গোছানো। রাফসান ভেতরের প্রতিটি কোণ মন দিয়ে দেখল। অসাধারণ হয়েছে রিমা, একদম আপনার কেকের মতোই মিষ্টি আর স্নিগ্ধ। শুধু একটা জিনিস, কি? আপনি এই কোণে একটা ছোট্ট বুকশেলফ রাখতে পারেন। যারা কফি খেতে আসবে তারা বই পড়তে পড়তে আপনার কেক উপভোগ করতে পারবে। বাহ, আইডিয়াটা তো বেশ ভালো, আমি তো ভাবিনি। আর এই দেয়ালটায় আপনি কেক বানানোর
বিভিন্ন ধাপের ছোট ছোট ছবি বাঁধিয়ে রাখতে পারেন, দেখতে আরও ইন্টারেস্টিং লাগবে। আপনি তো দেখি আর্কিটেক্টসের মতো পরামর্শ দিচ্ছেন। আসলে আপনার স্বপ্নটাকে দেখতে পাচ্ছি তো, তাই মনের ভিতরে ছবি তৈরি হচ্ছে। রিমা একটু চুপ করে রইল। রাফসানের চোখে সে দেখল তার কাজের প্রতি গভীর সম্মান। যে ছেলেটা তাকে প্রথম দিন ভুল বুঝেছিল, আজ সেই ছেলেটাই তার স্বপ্ন কেমনভাবে গুরুত্ব দিচ্ছে। ধন্যবাদ রাফসান, আপনার এই সাহায্য আমার খুব দরকার ছিল। ধন্যবাদ দিতে হবে না, আমাকে শুধু একটা ভালো কফি খাইয়ে দেবেন যেদিন দোকান উদ্বোধন হবে। নিশ্চয়ই। দিন পেরিয়ে যেতে লাগলো। তাদের বন্ধুত্ব গাঢ় হলো। তারা দুজনেই অনুভব করলো এই সম্পর্ক শুধু বন্ধুত্বের নয়, এর মধ্যে কিছু একটা আছে যা তাদের প্রতি মুহূর্তে একে অপরের কাছে টানছে। কিন্তু কেউ সাহস করে মুখ ফুটে কিছু বলছে না। একদিন সন্ধ্যায় তারা নদীর ধারে হাঁটছিল। সন্ধ্যা নেমে এসেছে, আকাশ জুড়ে হালকা তারা। রিমা, আপনাকে একটা কথা বলবো? বলুন। আমি জানি আপনি আমাকে একজন ভালো বন্ধু হিসেবে দেখেন, কিন্তু আমার মনে হয় আমি আপনাকে শুধু বন্ধু হিসেবে দেখতে পারি না। রিমা থমকে দাঁড়ালো। মানে? আমি আপনাকে ভালোবাসি রিমা। প্রথম দিনের সেই ভুল বোঝাবুঝির পর যখনই আমি আপনার সাথে কথা বলেছি, তখন থেকেই আমার ভেতরে এই অনুভূতিটা জন্ম নিয়েছে। আপনার সততা, আপনার জেদ আর আপনার মিষ্টি হাসিটা আমার খুব ভালো লাগে। রিমা কয়েক সেকেন্ড নীরব রইল। নদীর হাওয়া তার চুল উড়িয়ে দিচ্ছিল। সে মাথা নিচু করেছিল। রাফসান, আমি বুঝতে পারছি না কি বলবো। আপনাকে কিছু বলতে হবে না এখনই, আপনি শুধু আমার অনুভূতিটা জানুন। আপনার যদি আমাকে পছন্দ না হয়, তবু আমি আপনার পাশে থাকব একজন ভালো বন্ধু হিসেবে। আমি আপনাকে কোনো চাপ দিতে চাই না। কিন্তু আমাদের প্রথম দেখাটা তো খুব খারাপ ছিল। আপনি আমাকে কত খারাপ কথা বলেছিলেন। আমি সেই দিনের জন্য নিজের কাছেও লজ্জিত, কিন্তু মানুষ ভুল করে, আর সেই ভুলটাই আজ আমাকে আপনার কাছে এনে দাঁড় করিয়েছে। আমি আর ভুল করতে চাই না, আমি আপনাকে হারাতে চাই না। রিমা মাথা তুলল। তার চোখে জল চিকচিক করছিল। আমি আপনাকে বিশ্বাস করতে পারি রাফসান। আমাকে একটা সুযোগ দিন রিমা, আমি প্রমাণ করে দেব আমি আপনাকে শুধু ভালোবাসি না, আপনার স্বপ্নকেও ভালোবাসি। আপনার কেকওয়ালি পরিচয়টাকে আমি আমার জীবনের সবচেয়ে বড় সম্মান করি। আমি আপনার কেকওয়ালি পরিচয়টাকে আমি আমার জীবনের সবচেয়ে বড় সম্মান মনে করি। রিমা ধীরে ধীরে হাসল। তার সেই হাসি যেন সন্ধ্যার অন্ধকারে আলো ছড়িয়ে দিল। আমিও আপনাকে পছন্দ করি রাফসান, অনেক। সত্যি? হ্যাঁ, আপনি যে এত তাড়াতাড়ি এভাবে বলবেন সেটা ভাবিনি। আমার ভয় হচ্ছিল। আপনি একজন বড় কোম্পানির ইঞ্জিনিয়ার আর আমি। সত্যি? আর আপনি আমার জীবনের সবচেয়ে প্রিয় কেকওয়ালি। আপনার পেশা দিয়ে আমি আপনাকে বিচার করি না, আমার কাছে আপনি সব। রাফসান রিমার হাতটা ধরল। নদীর ধারে তারা দুজন কিছুক্ষণের জন্য নীরব রইল। ভালোবাসার এক সুন্দর সূত্রপাত হলো। তারা দুজনে হাতে হাত রেখে আরও অনেকক্ষণ হাঁটল। তাদের ভবিষ্যতের স্বপ্ন নিয়ে আলোচনা করলো। আমার ভয় হয় আমার পরিবার হয়তো আমাদের সম্পর্কটা মেনে নেবে না। আমার পরিবারকে বোঝানোর দায়িত্ব আমার, আপনি চিন্তা করবেন না। আর মা বাবা যখন আপনার কেক খাবেন, তখন আর না বলার কোনো সুযোগই পাবেন না। খুব দুষ্টু আপনি। এই দুষ্টুমি শুধু আপনার জন্য। তাদের সম্পর্ক আরও গভীর হলো। রাফসান এখন প্রায়ই রিমার দোকানে সাহায্য করতে আসে। কখনো বাজার করে আনে, কখনো বা তাকে কেকের নতুন রেসিপি নিয়ে আলোচনা করে। তাদের ভালোবাসা যেন তাদের কাজকেও আরও সুন্দর করে তুলছে। একদিন বৃষ্টির বাড়িতে আবার তাদের দেখা হলো। বৃষ্টি তাদের সম্পর্কের এই পরিবর্তনটা লক্ষ্য করলো। কি রে, তোদের মধ্যে কি চলছে বলতো? দুজনেই এমন চোখাচোখি করছিস কেন? রাফসান আর রিমা দুজনেই হাসলো। আমাদের কিছু চলছে না বৃষ্টি আপু, আমাদের জীবন শুরু হয়েছে। মানে, তোরা প্রেম করছিস? হ্যাঁ রে। ও মাই গড, আমি জানতাম এটা হবে। আমি তো তোদের আলাপ করিয়ে দিলাম। এবার মিষ্টি খাওয়া।
বৃষ্টি আনন্দে রিমাকে জড়িয়ে তোল। রাফসান তখন মিষ্টি হেসে দেখছিল রিমার মুখে সেই মিষ্টি হাসি যা তাকে বারবার আকর্ষণ করে। রাফসানের সাথে রিমার সম্পর্কের খবরটা বৃষ্টির আর গোপন রইল না। সে সুযোগ খুঁজছিল কখন রাফসানের মাকে এই সুযোগটা দেবে, কারণ বৃষ্টি জানত রিমার মতো মেয়ে রাফসানের জন্য একদম সঠিক। একদিন সন্ধ্যায় বৃষ্টি রাফসানের বাড়িতে এলো। রাফসানের মা তখন রান্নাঘরে ছিলেন। কাজ শেষে বাইরে এলে বৃষ্টি সুযোগটা নিল। কাকিমা, আপনার সাথে আমার একটা খুব জরুরি কথা আছে। কি কথা রে বৃষ্টি, বল। তোর তো সব সময় হাসি মুখ থাকে। হাসি মুখ তো থাকবেই কাকিমা, আপনার জন্য একটা দারুণ খবর এনেছি। কিসের খবর? রাফসানের চাকরি নিয়ে কিছু? না না, রাফসানের বিয়ের খবর। হ্যাঁ, কি বলছিস তুই? হঠাৎ করে কাকে পছন্দ করলো আমার ছেলে? আমি তো কিছু জানি না। পছন্দ করেছে আপনারই খুব কাছের একজনকে। আপনার কেমন লাগবে জানি না, কিন্তু মেয়েটি সত্যি খুব লক্ষ্মী। নাম রিমা। রিমা? কে এ মেয়ে? কোথায় থাকে? কি করে? রিমা আমাদের সিনিয়র ছিল, খুব ভালো মেয়ে। আর সবচেয়ে বড় কথা, আপনার ছেলেকে খুব ভালোবাসে। সেটা তো বুঝলাম, কিন্তু তার পরিবার কেমন? আর সে কি করে? রাফসান তো এমন একটা মেয়ে দেখবে যার নাম ডাক আছে। তার পরিবার খুব সাধারণ, আর সে সে কেক বানানোর ব্যবসা করে কাকিমা। সে একজন কেকওয়ালি। ক্যাকলি? তুই কী সব বলছিস? এত বড় একটা কথা! কেক বিক্রি করে? হ্যাঁ কাকিমা, সে নিজের পায়ে দাঁড়াতে চায়। আর তার কেক তো আপনিও খেয়েছেন। সেদিনের জন্মদিনের কেকটা সেই বানিয়েছিল। আপনার তো খুব ভালো লেগেছিল। ভালো লাগা এক কথা, আর ঘরের বউ হওয়া আরেক কথা। ব্যবসা করে এমন মেয়ে, তার উপর তাকে দেখেছিস কত বড় মেয়ে হয়েছে। বয়স দিয়ে কি হবে কাকিমা? আর কেক বানিয়ে টাকা রোজগার করা কি খারাপ? সে তো আপনার ছেলেকে ভালোবাসে। ভালোবাসুক, কিন্তু আমি আমার ইঞ্জিনিয়ার ছেলের বিয়ে কোনো ফুটপাতের ব্যবসায়ীর সাথে দেব না। আমাদের পরিবারে একটা মান সম্মান আছে। লোকে কি বলবে? লোকে তো বলবে রিমা নিজের যোগ্যতা এত দূর এসেছে, আর ও তো এখন দোকান খুলছে, আর সে দেখতেও কি সুন্দর। দেখতে হবে না। আমি আমার কথা পরিষ্কার জানিয়ে দিচ্ছি, আমি এই মেয়েকে আমার ছেলের বউ হিসেবে কিছুতেই মেনে নিতে পারবো না। এ বিয়ে হবে না। কাকিমা, আপনি একবার রিমাকে দেখুন না, আপনার ভালো লাগবে। দেখার কোনো দরকার নেই। তুই রাফসানকে বলে দিবি, যদি এই সম্পর্ক না ভাঙে তাহলে আমার মুখ সে আর দেখবে না। আমি একটা বয়সী ব্যবসা করা মেয়েকে মেনে নেব না। রাফসানের মা মুখ ফিরে নিলেন। বৃষ্টি খুব মন খারাপও করলো। সে জানতো রাফসানের মা একটু সেকেলে চিন্তার, কিন্তু এতটা কঠোর হবেন ভাবতে পারেনি। কাকিমা, আপনার এত ভালো একটা ছেলে, আপনি তাকে কষ্ট দিবেন না। রিমা ওর জন্য পারফেক্ট। পারফেক্ট আর বলতে হবে না। তুই এখন বাড়ি যা বৃষ্টি, আর এই মেয়ের নাম আমার সামনে আর করবি না। বৃষ্টি মন খারাপ করে রাফসানের বাড়ি থেকে বেরিয়ে এলো। সে সোজা রাফসানকে ফোন করলো। রাফসান, তোর মা তো কিছুতেই রাজি হচ্ছে না। কি বললো মা? তিনি বললেন এত বড় মেয়ে, তার উপর ব্যবসা করে এমন মেয়ের সাথে তিনি কিছুতেই তোর বিয়ে দিবেন না। খুব রাগ করেছেন। আমি জানতাম মা এমন কিছু বলবেন, কিন্তু আমি রিমাকে ছেড়ে থাকতে পারবো না। আমি মাকে বোঝাবো, তুমি চিন্তা করো না। সাবধানে কথা বলিস, তিনি খুব রেগে আছেন। আচ্ছা, তুমি এখন রিমাকে কিছু বলো না, আমি আগে মায়ের সাথে কথা বলি। রাফসান ফোন রেখে তার মায়ের কাছে গেল। মায়ের মুখটা তখনও থমথমে ছিল। মা, তোমার সাথে আমার কিছু কথা ছিল। কি কথা? ওই ক্যাকলির কথা যদি বলতে এসে থাকিস তাহলে কোনো কথা হবে না। মা, তুমি ওকে একবার দেখো না, আমার কথা একবার শোনো। তোর কথা আমি শুনতে চাই না। আমি শুধু জানি ওই মেয়ের সাথে বিয়ে করলে তোর সাথে আমার কোনো সম্পর্ক থাকবে না। তুই কি তোর মাকে চাস না, না ওই মেয়েকে? রাফসান চুপ করে রইল। সে খুব কঠিন এক পরীক্ষার মুখে এসে দাঁড়ালো। একদিকে তার প্রিয় মা, অন্যদিকে তার ভালোবাসা। রাফসানের মায়ের কঠিন প্রশ্নে সে নীরব হয়ে গেল। কিছুক্ষণ পর রাফসান
শান্ত কিন্তু দৃঢ় গলায় তার উত্তর দিল। মা, তুমি আমার কাছে সব, কিন্তু রিমাকেও আমি ভালোবাসি। তুমি হয়তো ভুল বুঝছ। রিমা নিজেকে প্রমাণ করতে চায়, তাই ব্যবসা করে। এতে লজ্জার কিছু নেই। তুমি ওকে বয়স বা পেশা দিয়ে বিচার করো না, একবার দেখো শুধু। না রাফসান, আমি দেখব না। তুই আমার কথা শোন। তোর জন্য আমি এর চেয়ে অনেক ভালো ঘরের মেয়ে দেখব, নামি পরিবারের, যে তোকে সম্মান দিবে, যে ঘরে বসে থাকবে, বাইরের লোকে তাকে নিয়ে কথা বলবে না। রিমা আমাকে এর চেয়ে বেশি সম্মান দেবে মা। আর বাইরের লোকের কথায় আমাদের জীবন চলবে না। আমরা সুখী কিনা সেটাই আসল। তুই কি আমার সুখ চাস না? তোর বাবার শরীরটা খারাপ হচ্ছে, সে তোকে নিয়ে কত স্বপ্ন দেখেছে। তুই যদি এই মেয়েকে বিয়ে করিস, তাহলে আমরা সমাজে মুখ দেখাতে পারবো না। তোর বাবা মা কেউই এই সম্পর্ক মেনে নিবে না। রাফসানের বাবা এই সময় ঘরের ভেতরে এলেন। তার শরীর দুর্বল, কিন্তু ছেলের কথা শুনে তিনি চিন্তিত হলেন। কি হয়েছে রাফসান? কিসের সম্পর্ক? তোর মা কেন এত চিৎকার করছে? শোনো তো তুমি, তোমার ছেলে একটি ক্যাকলির প্রেমে পড়েছে, যে মেয়ে ওর চেয়ে বয়সে বড় আর ফুটপাতে ব্যবসা করে। এই মেয়েকে আমরা কিছুতে ঘরে তুলতে পারবো না। সত্যি রাফসান? মেয়েটা কে? বাবা, ও আমার বন্ধু হয়, বৃষ্টি আপুর সিনিয়র, নাম রিমা। খুব ভালো মেয়ে। ও এখন দোকান খুলছে। ও নিজের যোগ্যতায় দাঁড়াতে চায়। রিমা, শোনো বাবা, তোমার মা ঠিকই বলেছে। আমাদের একটা মান সম্মান আছে সমাজে। তুমি একটা বড় কোম্পানির ইঞ্জিনিয়ার। তোমার পাশে এমন একজনকে চাই যে আমাদের বংশের ঐতিহ্যকে ধরে রাখবে। তোমার মায়ের মনে কষ্ট দিও না। তোমরা শুধু মান সম্মানের কথা বলছো, কিন্তু আমার সুখের কথা ভাবছো না কেন? আমি রিমা ছাড়া অন্য কাউকে বিয়ে করতে পারবো না। আমি যদি তোমাদের সুখের জন্য এমন কাউকে বিয়ে করি যাকে আমি ভালোবাসি না, তাহলে আমি নিজে জীবনে কখনো সুখী হব না। রাফসানের মা কেঁদে ফেললেন। তিনি জানতেন তার ছেলে খুব জেদি। তুই আমাকে কষ্ট দিস না রাফসান। তুই যদি ওই মেয়েকে বিয়ে করিস, তাহলে আমি বাড়ি ছেড়ে চলে যাব। তুই আমার মৃত মুখ দেখবি। মায়ের এমন চরম কথা শুনে রাফসান ভেঙে পড়ল। সে আর কোনো কথাই বলতে পারল না। চুপচাপ নিজের ঘরে চলে এলো। রাফসান রাতে রিমাকে ফোন করলো। তার গলায় হতাশা। কি হয়েছে রাফসান? আপনার গলা এমন শোনাচ্ছে কেন? আমার বাবা মা কেউই আমাদের সম্পর্ক মেনে নেবেন না রিমা। মা তো রীতিমতো শপথ করে ফেলেছেন। আমি জানতাম এমন কিছু হতে পারে। আপনার বাবা মা ভুল নন। তাদের জায়গায় থাকলে হয়তো আমার বাবা মাও একই কথাই বলতেন। তুমি কি বলছো রিমা? তুমি কি হাল ছেড়ে দেবে? না রাফসান, আমি আপনাকে ভালোবাসি, কিন্তু আপনার পরিবারের বিরুদ্ধে গিয়ে আমি আপনাকে বিয়ে করতে চাই না। আমি চাই আপনার বাবা মা আমাকে বউ হিসেবে মেনে নিক, বাধ্য হয়ে নয়। তাহলে এখন কি করব? আমাদের হাতে একটাই পথ আছে, সময়। আমরা অপেক্ষা করব। আমি প্রমাণ করে দেব যে আমি শুধু একজন কেকওয়ালি নই, আমি একজন সফল ব্যবসায়ী, আর আমি আপনার জীবনের জন্য উপযুক্ত। তোমার এই আত্মবিশ্বাস আমার সব থেকে বেশি ভালো লাগে রিমা। আমি তোমার পাশে আছি, কিন্তু আর কতদিন অপেক্ষা করব? ততদিন যতদিন না আপনার বাবা মা আমাকে আপনার বউ হিসেবে দেখতে চায়। এর মাঝে আমি আর আপনার সাথে দেখা করব না, শুধু ফোনে কথা হবে, আর আমি আমার দোকানে পুরোপুরি মন দিব। কিন্তু কোনো কিন্তু নয় রাফসান। আমাদের ভালোবাসাটা সত্যি হলে আমরা অবশ্যই সফল হব। আপনি আপনার বাবা মাকে কষ্ট দেবেন না। আমি অপেক্ষা করব। আপনি আমাকে বিশ্বাস করেন তো? আমি তোমাকে বিশ্বাসের চেয়েও বেশি ভালোবাসি রিমা। ঠিক আছে, আমি তোমার শর্ত মানলাম। রিমা ফোন রেখে দিল। তার চোখে জল, কিন্তু সে জানত এই দূরত্বই তাদের ভালোবাসাকে আরও মজবুত করবে। সে এখন শুধু তার লক্ষ্য আর স্বপ্নকে নিয়ে বাঁচার শপথ নিল। রিমা তার কথা রেখেছে। রাফসানের সাথে ব্যক্তিগতভাবে দেখা করা সে একেবারেই বন্ধ করে দিয়েছে। শুধু রাতে কাজের শেষে তারা ফোনে কিছুক্ষণ কথা বলে। রাফসান এখন তার নতুন দোকান নিয়ে ব্যস্ত। রিমা সব আপডেট দিত। একদিন সন্ধ্যায় রাফসান তার মায়ের পাশে বসেছিল। তার মন খারাপ। রাফসানের মা সুনন্দা ছেলের মুখের দিকে তাকিয়ে ছিলেন। রিমা নাকি এখন শুধু তার দোকান নিয়ে ব্যস্ত। তোদের মধ্যে দেখাশোনা বন্ধ করে দিয়েছে। হ্যাঁ মা, সে তার কথা রেখেছে।
সে প্রমাণ করতে চায় যে সে শুধু একজন কেকওয়ালি নয়। কিসের প্রমাণ? বড় লোক হওয়ার প্রমাণ? না মা, প্রমাণ করতে চায় যে সে যোগ্য। সে চায় তুমি আর বাবা যেন তাকে সম্মান করো। এই সময় রাফসানের বাবা ঘরে এলেন। তিনি সব শুনছিলেন। মেয়েটা তো তোমার ছেলেকে ভালোবাসে, না হলে এত বড় ঝুঁকি নিত না। একটা ব্যবসার মধ্যে নিজেকে এমন করে ঢেলে দেওয়া সহজ নয়। সে তো ব্যবসা করবেই, আমি এসব বুঝি না। মা, তুমি ওকে একবার দেখো না, ওর নতুন দোকান প্রায় তৈরি। তুমি যদি একবার গিয়ে দেখতে। আমি যাব কেন? কে কলির দোকান খুলেছে, এতে আমার কি? শোনো সুনন্দা, রাফসান যখন এত করে বলছে তখন একবার গিয়ে দেখলে কি এমন হয়? তোমার ছেলের ভালো লাগার জিনিসটা তো একবার দেখা উচিত। তুমি তো এখনো মেয়েটাকে সামনাসামনি দেখোইনি। কিন্তু লোক জানাজানি হলে লোকে কি বলবে? রাফসানের মায়ের কাছে একটা সাধারণ কেক কলার দোকান দেখেছে। আরে বাবা, আমরা তো আর ডাকডোল পিটিয়ে যাব না, চুপচাপ যাব, দেখে চলে আসব। এতে কেউ কিছু বলবে না, শুধু রাফসান খুশি হবে। আর আমরা জানতে পারবো কোন মেয়ের জন্য আমার ছেলে এত জেদ ধরেছে। রাফসানের মা ইতস্তত করছিলেন, কিন্তু ছেলের মুখটা দেখে তার মন গলে গেল। আর রাফসানের বাবার যুক্তিতেও কিছু সত্যতা ছিল। ঠিক আছে, আমি যাব, তবে এটা যেন কেউ জানতে না পারে। আর তুমি যাবে আমার সাথে। সত্যি মা, আমি তোমাকে নিয়ে যাব। পরদিন বিকেলে রাফসান তার বাবা মাকে নিয়ে রিমার নতুন দোকানের দিকে রওনা হলো। রিমাকে সে কিছু জানায়নি। সে চাইছিল এটা একটা আশ্চর্য হোক। তারা যখন দোকানে পৌঁছলো তখন সবেমাত্র দোকানটির সাইনবোর্ড লাগানো হয়েছে, নাম ড্রিম কেক। দোকানটি বেশ ছোট, কিন্তু পরিচ্ছন্ন এবং উজ্জ্বল রঙে সাজানো। ভেতরে রিমা একজন কর্মচারীর সাথে কথা বলছিল। রিমাকে দেখে রাফসানের মা কিছুক্ষণ থমকে গেলেন। তার বয়স হয়তো রাফসানের চেয়ে একটু বেশি, কিন্তু দেখতে খুবই স্নিগ্ধ আর ভদ্র। সে হাতে কাজ করছিল, তাতে তার শাড়ির আঁচল বারবার সরে যাচ্ছিল। দেখতে তো বেশ ভালোই, কিন্তু কাজের মেয়েদের মতো সাজ পোশাক। ও তো কাজই করছে সুনন্দা, আর এটা তো আর আসল রূপ। রাফসান তার বাবা মাকে লুকিয়ে একটা টেবিলের কোণে বসিয়ে রাখলো। রিমা তখনও তাদের দেখতে পায়নি। শোনো, কেকের গুণমান নিয়ে কোনো আপোষ হবে না, আর কাস্টমারদের সাথে সবসময় হাসি মুখে কথা বলবে। রাফসানের মা রিমার কথাই শুনছিলেন, আর কাজের প্রতি রিমার দায়িত্ববোধ তার ভালো লাগছিল। দেখলে মেয়েটা কত দায়িত্ব নিয়ে কথা বলেছে। তোমার কি এখনো মনে হয় সে অযোগ্য? এখনো মনে হচ্ছে না, কিন্তু আমি ওকে দেখতে এসেছি, ওকে পরখ করতে আসিনি। রিমা হঠাৎ করে ঘুরে দাঁড়ালো। সে রাফসানের বাবা মাকে দেখে চমকে উঠল, কিন্তু নিজেকে সামলে নিল। আপনারা, রাফসান তুমি কিছু বলনি তো? এটা তোমার জন্য আশ্চর্য রিমা। রিমা তাড়াতাড়ি এগিয়ে এলো এবং রাফসানের মায়ের পায়ে হাত দিয়ে প্রণাম করলো। আন্টি আঙ্কেল আসুন, আপনারা বসেছেন কেন? এই মেয়ে, তুমি আমাদেরকে দেখেছ? হ্যাঁ আন্টি, আমার দোকানের দিকে যারা আসে আমি সবার দিকে খেয়াল রাখি। আপনারা বসুন, আমি আপনাদের জন্য আমার হাতের বানানো নতুন একটা কাপকেক নিয়ে আসি। রিমা দ্রুত রান্নাঘরের দিকে গেল। রাফসানের মায়ের মুখে এবার একটা হালকা হাসি দেখা গেল। বাহ, মেয়েটা তো দেখছি বেশ ভদ্র। আমাকে দেখো ভয় পেল না? ভয় পাবে কেন? ও তো কোনো ভুল করেনি। রিমা একটা ট্রেতে দুটো সুন্দর কাপকেক আর জল নিয়ে এলো। আন্টি, এটা আমার দোকানের স্পেশাল চকলেট কাপকেক, খেয়ে দেখুন। রাফসানের মা ইতস্তত করে একটা কাপকেক নিলেন। রাফসানের বাবাও একটা নিলেন। প্রথমে কামড়াতে রাফসানের মায়ের মুখে একটা তৃপ্তির ছাপ পড়ল। সত্যি বলছি রিমা, এর স্বাদ অসাধারণ। এমন নরম ও সুস্বাদু কেক আমি এর আগে কখনো খাইনি। ধন্যবাদ আন্টি। তোমার দোকানটা তো খুব সুন্দর হয়েছে মা। ধন্যবাদ আঙ্কেল, আপনারা আমার কাছে আশীর্বাদ করতে এসেছেন, এতে আমি খুব খুশি। তুমি তোমার কাজে খুব মন দিয়েছ, এটা খুব ভালো। তোমার কাজ সফল হোক, এই আশীর্বাদই করি। রাফসানের মা উঠে দাঁড়ালেন। আমরা এখন যাই, তোমার আর দেরি করিয়ে দেব না। ভালো থেকো। রাফসানের মায়ের এই কথাগুলো রিমার জন্য অনেক বড় ছিল। তিনি সরাসরি না মেনে নিলেও তার ব্যবহারে অনেক পরিবর্তন এসেছিল। রাফসান তার বাবা মাকে
গাড়িতে তুলে দিল। গাড়িতে রাফসানের মা বললেন, মেয়েটার মধ্যে কিছু একটা আছে রাফসান। ওর ব্যবহার, ওর হাতের গুণ, সব কিছুতে একটা আকর্ষণ আছে। কিন্তু কিন্তু কি মা? বয়সটা তো একটু বেশি। আর ব্যবসাটা? বয়সের আর ব্যবসার চিন্তা এবার একটু কম করো সুনন্দা। তুমি তো তার মিষ্টি কেক আর মধুর ব্যবহার দেখলে, এবার তো একটু মন গলাও। রাফসানের মা আর কিছু বললেন না। তার মনে চলছিল এক নতুন আলোড়ন। রাফসানের বাবা মা বাড়ি এলেন। সুনন্দা সোজা শোবার ঘরে গিয়ে চুপচাপ বিছানায় বসলেন। তার মনে চলছিল এক অদ্ভুত দ্বন্দ্ব। রাফসানের বাবা অরুণ তার পাশে এসে বসলেন। কি হলো, এমন চুপ করে আছো কেন? কেকটা ভালো লাগেনি? কেকের স্বাদ সত্যি খুব ভালো। এমন নরম কেক আমি আগে কখনো খাইনি। আর মেয়েটা দেখতেও মিষ্টি। তাহলে আর আপত্তি কোথায়? আপত্তিটা তো সেখানেই। মেয়েটা এত ভালো, তার ব্যবহার এত সুন্দর, তার কাজের এত দারুণ। তবুও কেন যেন আমার মন মানছে না। একটা ভয় হচ্ছে। কিসের ভয়? আমাদের সমাজে এ ধরনের মেয়েরা কি মানিয়ে নিতে পারবে? আমাদের চেনা জানা লোকদের কাছে, আমার বন্ধুদের কাছে আমি কি বলবো? আমার ইঞ্জিনিয়ার ছেলের বউ একজন ক্যাকলি, তার উপর বয়স্ক। সুনন্দা, এখনো তুমি সমাজের কথা পড়ে আছো? তুমি কি ভুলে গেলে রাফসান কেমন মনমরা হয়ে গিয়েছিল? ওর মুখের হাসিটা ফিরিয়ে দিতে হবে না? তুমি নিজে চোখে দেখলে রিমা কত আত্মবিশ্বাসী আর দায়িত্বশীল। হ্যাঁ দেখেছি, কিন্তু আমার চিন্তা হয় রাফসান হয়তো পরে কষ্ট পাবে যদি সে তার কাজ নিয়ে সবসময় ব্যস্ত থাকে। তোমার কি মনে হয় রাফসান এই বিষয়ে ভাবেনি? সে ভালো করে জানে রিমা কাজকে কতটা ভালোবাসে। আর ও তো এমনই সঙ্গে চেয়েছিল যে তার নিজের একটা পরিচয় তৈরি করবে। সে তো আর শুধু রান্নাঘরে বসে থাকা মেয়ে চায়নি। তা ঠিক, কিন্তু বয়সটা একটু বেশি না? আমার কেমন যেন অস্বস্তি হয়। বয়সটা একটা সংখ্যা মাত্র সুনন্দা, আসল হচ্ছে দুজনের মনের মিল। তুমি দেখলে না রিমা আমাদের দেখে কত সুন্দর করে শ্রদ্ধা জানালো। তার ব্যবহার কি কোথাও কোনো খুঁত দেখলে? তোমার পা ছুঁয়ে সালাম করলো। আমাদের পরিবারকে সে সম্মান দেবেই। হ্যাঁ, তার বিনয়টা আমার খুব ভালো লেগেছে। আর তার দোকানের নাম ডিশ কেক, নামের মধ্যে একটা স্বপ্ন আছে। ঠিক বলছো, সে নিজের স্বপ্ন নিয়ে বাঁচে। রাফসানও তো তাই চায়। আর তুমি ভাবছো তোমার বান্ধবীরা কি বলবে? তারা কি তোমার ছেলে সুখের চেয়েও বেশি জরুরি? যখন তোমার ছেলে সুখী হবে তখন তারা কেউ কোনো কথা বলবে না, উল্টো সবাই এই মেয়ের সাফল্যের কথা বলবে। তুমি ঠিক বলেছ। আমার এই পুরনো ধ্যান ধারণাগুলো ভাঙা উচিত। রাফসান যখন এত করে চাইছে আর মেয়েটি যখন সত্যি সত্যি ভালো, তখন আর কেন আমি বাধা দেব? এটাই তো আমি চাইছিলাম। তুমি তোমার মায়ের মন দিয়ে বিচার করো, মান সম্মান দিয়ে নয়। আমার মনে হয় রিমা আমাদের পরিবারে এলে আমাদের আশীর্বাদ হবে। সে রাফসানকে ভালো রাখবে আর তার হাতের কেক খেয়ে আমরাও প্রতিদিন খুশি হব। ঠিক আছে, আমি রাজি। রাফসান সুখী আমার কাছে সব থেকে বড়। আমি এই সম্পর্কটা মেনে নেব। থ্যাংক ইউ সুনন্দা। আমি জানতাম তুমি শেষ পর্যন্ত তোমার ছেলেকে নিরাশ করবে না। এবার রাফসানকে খবরটা দাও, দেখবে ছেলেটা কত খুশি হয়। না, এখন না। আমি রিমাকে একটা পরীক্ষা করতে চাই। আবার কি পরীক্ষা? আমি ওকে আমাদের বাড়িতে ডেকে একটা দিন রাখবো। তারপর ওকে নিজে গিয়ে রাফসানের জন্য মেয়ে দেখতে বলবো। দেখতেই চাই মেয়েটা সত্যি রাফসানকে কতটা ভালোবাসে। তুমি তো খুব কঠিন একটা কাজ করতে চাইছো। ঠিক আছে, তোমার যা ইচ্ছে, কিন্তু বেশি কষ্ট দিও না। রাফসানের মা এখন অন্য এক খেলায় নামলেন। তিনি চাইছিলেন রিমা যেন তার পরিবারের একজন হয়ে ওঠার যোগ্যতা প্রমাণ করে। রাফসানের মা সুনন্দা খান নিজের সিদ্ধান্ত নিয়ে স্থির হলেন এইবার হবে শেষ পরীক্ষা। পরদিন সকালে তিনি সরাসরি রিমাকে ফোন করলেন। তার গলার স্বরে ছিল এক অদ্ভুত মিশ্রণ, একটু সৌজন্য আর অনেকটা কাঠিন্য। হ্যালো রিমা, কেমন আছো মা? আন্টি, ভালো আছি। আপনি কেমন আছেন? এই তো চলছি। তোমার সাথে আমার একটু জরুরি কথা ছিল। তুমি কি আজ বিকালে একবার আমাদের বাড়িতে আসতে পারবে? আমি কিছু পরামর্শ নিতে চাই তোমার কাছ থেকে। আপনার বাড়িতে? হ্যাঁ আন্টি, নিশ্চয়ই পারবো। কখন আসবো? বিকাল 4টা নাগাদ এসো। রাফসান হয়তো তখন অফিসে থাকবে। ঠিক আছে আন্টি, আমি আসছি।
রিমা কিছুটা চিন্তিত হলো। রাফসানের অনুপস্থিতিতে তার মা কেন তাকে ডেকেছেন? হয়তো কেকের ব্যবহার বিষয়ে কিছু বলতে চান। সে মনকে শান্ত করে সময় মতো রাফসানদের বাড়িতে পৌঁছালো। রিমা যখন কলিং বেল টিপল তখন সুনন্দা নিজেই দরজা খুললেন। রিমা বিনয় ভরে সালাম করল। আন্টি কেমন আছেন? এসো মা, এসো, ভিতরে এসো। তোমার জন্য চা আর তোমার হাতের বানানো কেকের মতো মিষ্টি কিছু আনোনি। আজ শুধু দরকারি কথা হবে। রাফসান তার ঘরেই ছিল। সে মায়ের এই খেলার কথা জানতো না। সে শুধু দেখছিল তার মা কেমন করে রিমাকে অভ্যর্থনা করেছেন। সে জানত তার মা কিছু কঠিন কথা বলতে চলেছেন। রিমা ড্রয়িং রুমে বসল। সুনন্দা রিমার সামনে বসলেন। তার চোখে ছিল স্থিরতা, কিন্তু রিমা তাতে ভয়ের বদলে এক ধরনের শীতল চ্যালেঞ্জ দেখতে পেল। তোমার দোকান তো খুব সুন্দর হয়েছে মা। তুমি নিজের পায়ে দাঁড়িয়েছো, এটা দেখে ভালো লাগছে। ধন্যবাদ আন্টি, এটা শুধু আপনাদের আশীর্বাদ। এবার আসল কথাই আসি। তুমি তো জানো আমার রাফসানের বয়স হয়েছে। তার জন্য এবার একজন ভালো বউ দরকার। আমরা অনেক দিন ধরে খুঁজছি, কিন্তু মনের মতো কাউকে পাচ্ছি না। রিমার বুকে যেন কেউ একটা পাথর চাপিয়ে দিল। তার সারা শরীর ঠান্ডা হয়ে গেল। রাফসানের মা তাকে নিজের ছেলের মতো পাত্রী খুঁজতে বলছেন। আমি জানি তুমি অনেক বুদ্ধিমতী আর রাফসানের পছন্দ অপছন্দ ভালো করে জানো। তাই ভাবছিলাম তুমি যদি একটু সাহায্য করতে, রাফসানের জন্য একটা উপযুক্ত মেয়ে খুঁজে দিতে। রাফসানের মা তাকে নিজের ছেলের জন্য পাত্রী খুঁজতে বলছেন। রিমা কয়েক মুহূর্ত চুপ করে রইল। তার চোখ ভিজে উঠল, কিন্তু সে নিজেকে এক মুহূর্তের জন্য দুর্বল হতে দিল না। সে বুঝতে পারল এটাই তার ভালোবাসার পরীক্ষা। যদি সে রাজি না হয় বা একটু ঈর্ষা দেখায় তবে সে হেরে যাবে। এ তো আমার জন্য সম্মানের কাজ আন্টি। রাফসান খুব ভালো ছেলে, ওর জন্য সেরা মেয়েটাকেই দরকার। তুমি রাজি? হ্যাঁ আন্টি, কেন রাজি হব না? আমি এখন মেয়ে খুঁজে দেব। আমি এমন মেয়ে খুঁজে দিব যে আপনার ছেলের প্রতিটি স্বপ্ন বুঝবে, যে আপনার ছেলেকে রানী করে রাখবে। তুমি তো ওকে খুব ভালোবাসো, মানে বন্ধু হিসেবে। তোমার কোনো আপত্তি নেই? রাফসানকে আমি মন থেকেই ভালোবাসি আন্টি। তার সুখ আমার কাছে সব থেকে বড়। আমি চাই সে যেন সবচেয়ে ভালো জীবনসঙ্গী পায়। আমি কথা দিচ্ছি, আমি আমার পরিচিত মহলে অনুসন্ধান শুরু করব। আপনি শুধু বলুন কেমন মেয়ে আপনার পছন্দ। সুনন্দা হতবাক হয়ে গেলেন। রিমার চোখে এক বিন্দু ঈর্ষা নেই, শুধু গভীর স্নেহ আর ত্যাগ। তার এই আচরণ দেখে তিনি নিজের ভুল বুঝতে পারলেন। এই মেয়েটা রাফসানকে সত্যি ভালোবাসে, নিজের চেয়েও বেশি। তুমি এত ভালো মা। তোমার মনটা তোমার কেকের মতোই নরম আর মিষ্টি। এই সময় রাফসান ঘরের ভিতরে এলো। সে রিমার মুখের দিকে তাকালো। তোমরা কি নিয়ে কথা বলছো? কিছু না রাফসান, আন্টি আপনার জন্য বউ খুঁজছেন আর আমি তাকে সাহায্য করছি। রাফসান হতভম্ব হয়ে তার মায়ের দিকে তাকালো। সুনন্দার চোখ তখনও রিমার দিকে। এই মেয়েটি পরীক্ষায় শুধু পাশই করল না, তিনি নিজেই যেন মুগ্ধ হয়ে গেলেন। তিনি বুঝতে পারলেন তিনি একজন বয়স্কা মেয়ে নয়, বরং একজন পরিশ্রমী এবং বিনয়ী মেয়েকে বউ হিসেবে পেতে চলেছেন। রাফসানের ঘরে ঢোকার পর পরিস্থিতি এক নতুন মন নিল। রিমার কথা শুনে রাফসান যেন ভাষা হারিয়ে ফেলল। কি বলছো রিমা? তুমি এসব কি বলছো মা? এসব কি চলছে? রাফসানের মা এবার উঠে দাঁড়ালেন। তার চোখে এখন আর কাঠিন্যতা নেই, আছে অপার স্নেহ। তিনি রিমার হাতটা ধরলেন। আর লুকোচুরি নয় রাফসান, আমি রিমাকে একটা পরীক্ষা করছিলাম। পরীক্ষা? হ্যাঁ, আমি দেখতে চেয়েছিলাম এই মেয়েটি তোকে সত্যি ভালোবাসে কিনা, নিজের সুখ বিসর্জন দিয়ে তোকে সুখী দেখতে চায় কিনা। আর রিমা এই মেয়ে, সে পরীক্ষায় সম্পূর্ণ পাশ করেছে। রিমার চোখ দিয়ে এবার বাঁধ ভাঙা জল বেরিয়ে এলো। সে আর তার আবেগ চেপে রাখতে পারল না। আন্টি আমি... চুপ করো মা। তোমার মনটা তোমার কেকের চেয়েও মিষ্টি। আমি তোমার মতো আত্মত্যাগী আর বিনয়ী মেয়েকে আমার ছেলের বউ হিসেবে চাই। তুমি শুধু একজন কেকলি নয়, তুমি আমাদের পরিবারের যোগ্য আশীর্বাদ। রাফসান দ্রুত তার মায়ের কাছে এলো। তার চোখে জল, মুখে অপার আনন্দ।
সত্যি বলছো মা? তুমি রাজি? হ্যাঁ রে পাগল, তুই ওর জন্য এত কষ্ট করছিস আর আমি তোর মুখের হাসি ফেরাতে পারবো না? আমি আর তোর রিমের ভালোবাসার পথে বাধা দেব না। এই সময় রাফসানের বাবা অরুণ বাবুও ঘরের ভিতরে এলেন। তিনি দূর থেকে সব শুনেছেন। বাহ, অবশেষে তোর মা তার ভুল বুঝতে পারলো। আমি তো প্রথম থেকেই জানতাম রিমা সাধারণ মেয়ে নয়। তুমি সবসময় আমাকে টিপ্পনি কাটো কেন? তুমি তো জানোই মা হিসেবে আমার ভয় হচ্ছিল। যাক বাবা, এখন তো নিশ্চিন্ত হলাম। রিমা মা, তুমি এসো আমার কাছে। তোমাকে দেখে আমার মনে হলো তুমি আমাদের পরিবার এলে আমাদের আলো ফিরিয়ে আনবে। রিমা ভেজা চোখেই এগিয়ে গিয়ে রাফসানের বাবার পায়ে হাত দিয়ে সালাম করলো। আমি আপনাদের বিশ্বাস আর ভালোবাসা রক্ষা করব আঙ্কেল। আঙ্কেল নয়, বাবা বলো মা। আর আমার দিকে দেখো। শোনো রিমা, রাফসান আমার একমাত্র ছেলে। আমি চাই তুমি আমাদের ঘরের বউ হয়ে এসো। আমি এই মুহূর্তে তোমাদের বিয়ে ঠিক করতে চাই। রাফসানের মা রিমাকে বুকে জড়িয়ে ধরলেন। রাফসানের আনন্দে উৎফুল্ল হয়ে উঠল। তার দুশ্চিন্তার অবসান হলো। ধন্যবাদ মা, ধন্যবাদ বাবা। আমি জানতাম তোমরা বুঝবে। আন্টি আমি রাজি। তাহলে আর দেরি কেন? আমরা কালই রিমার মা বাবার সাথে কথা বলতে চাই। শুভ কাজে দেরি করতে নেই। একদম ঠিক বলেছ রিমা। তোমার বাবা মাকে আমাদের আসতে বলো। কাল সন্ধ্যায় আমরা এ বাড়িতেই বিয়ের কথা পাকা করব। আমি কথা বলছি আন্টি। সেই দিন রাফসানের বাড়িতে এক আনন্দের ঢেউ উঠল। দীর্ঘদিনের অপেক্ষা এবং পরীক্ষার পর কেকওয়ালি সিনিয়র আপু রিমা অবশেষে রাফসানের জীবনসঙ্গী হিসেবে স্বীকৃতি পেল। রাফসান আনন্দে রিমাকে জড়িয়ে ধরল। তুমি আমার জীবন রিমা। আর তুমি আমার স্বপ্ন রাফসান। রাফসান আর রিমার বিয়ের কথা পাকা হলো। দুই পরিবারই খুব খুশি। দিনক্ষণ ঠিক করে প্রথমে একটা ছোটোখাটো বাগদানের অনুষ্ঠান করার সিদ্ধান্ত নেওয়া হলো। রাফসানের মা এখন রিমাকে শুধু বউ হিসেবে নয়, মেয়ের মতন ভালোবাসতেন। তিনি নিজে রিমার জন্য সুন্দর একটি আংটি আর শাড়ি পছন্দ করলেন। দিনটি ছিল বাগদানের। সমস্ত বাড়ি আলো ঝলমলে। বৃষ্টি এবং তাদের অন্যান্য বন্ধুরা হাজির। রিমা আর রাফসান দুজনেই খেজে গুজে প্রস্তুত। রিমার মুখে সেই লাজুক হাসি। কিরে, আমি তো আগেই জানতাম তোদের প্রেমটা হবেই। দেখলি তো, তোর কেকওয়ালি নামটা এখন রাফসানের বউওয়ালি হয়ে গেল। দুষ্টুমি করিস না বৃষ্টি, সবটাই উপরওয়ালার ইচ্ছে আর রাফসানের বাবা মার ভালোবাসা। অনুষ্ঠান শুরু হতে আর কিছুক্ষণ বাকি। রিমা তার ঘরে একা বসেছিল। সে তার ফোনটা ধরল। রাফসানের জন্য লেখা একটা চিরকুট শেষ করলো। তার চোখে তখন জল, কিন্তু মুখে এক দৃঢ় প্রতিজ্ঞার ছাপ। আমাকে এটা করতেই হবে রাফসান, আমি তোমাকে ভালোবাসি, তাই এই কাজটা করতে বাধ্য হচ্ছি। রিমা চিরকুটটা একটা টেবিলের উপর রাখলো। তার মনে হচ্ছিল যেন তার হৃদয়ের একটা অংশ ছিঁড়ে যাচ্ছে। সে খুব সাবধানে, যাতে কেউ টের না পায়, বাড়ি থেকে বেরিয়ে গেল। বাগদানের সময় হয়ে এলো। রাফসানের বাবা মা এবং রিমার বাবা মা মঞ্চের কাছে অপেক্ষা করছেন। রাফসান অস্থির হয়ে রিমার জন্য অপেক্ষা করছে। রিমা কোথায় গেল? ওকে তো এতক্ষণে চলে আসার কথা। হয়তো সেজেগুজে আসছে। মেয়েরা একটু সময় নেয় তো। আমি দেখছি রাফসান। বৃষ্টি রিমার ঘরে গেল। সে দেখল রিমা সেখানে নেই, আর সুন্দর শাড়িটা বিছানার ওপর রাখা, কিন্তু রিমা উধাও। টেবিলের উপর একটা চিরকুট। বৃষ্টি চিরকুটটা হাতে নিল। কাকিমা, রাফসান, সর্বনাশ হয়েছে। সবাই ছুটে রিমার ঘরে এলো। রাফসান দ্রুত চিরকুটটা বৃষ্টির হাত থেকে নিল। চিরকুটে লেখা ছিল, রাফসান, তুমি হয়তো আমাকে ঘৃণা করবে, কিন্তু বিশ্বাস করো আমি তোমাকে ভালোবাসি বলেই দূরে চলে যাচ্ছি। তোমার মা বাবা আমাকে যে সম্মান দিয়েছেন আমি হয়তো সেটার যোগ্য নই। আমি যখন তোমার জীবনে আসি তখন আমার কেকের ব্যবসা ছিল খুবই ছোট, এখন আমার দোকান হয়েছে, কিন্তু আমার কাজ এখনো অসম্পূর্ণ। আমার একটা বড় স্বপ্ন আছে রাফসান। আমি চাই যখন তোমার বউ হব তখন শুধু তোমাদের চোখে নয়, সারা দেশের মানুষের চোখে আমি একজন সফল ব্যবসায়ী হিসেবে পরিচিত হব। আমি চাই না কেউ বলুক তুমি একজন সামান্য কেকওয়ালিকে বিয়ে করেছো। আমি প্রমাণ করতে চাই একজন কেকওয়ালিও সমাজের শীর্ষস্থানে পৌঁছাতে পারে। আমাকে সময় দাও রাফসান, আমি ফিরে আসব, কিন্তু আরো অনেক বড় হয়ে। তোমার কাছে আমার ভালোবাসা আমানত রইল। আমি ফিরে না আসা পর্যন্ত তুমি আমার জন্য অপেক্ষা করো। আমি তোমাকে খুব ভালোবাসি। বিদায় নয়,
শুধু বিরতি। রিমা। চিরকুটটা পরে রাফসানের হাত কাঁপছিল। তার চোখে মুখে ভয় আর অবিশ্বাস। তার মা বাবা এবং রিমার বাবা মা হতবাক। রিমা, তুমি এটা কি করলে? এ কি হলো? আমরা ওকে মেনে নেওয়ার পরও কেন এমন হলো? রিমা চলে গেছে নিজের স্বপ্ন পূরণ করতে। সেই শুভ মুহূর্তটা নিমেষেই বিষাদে পরিণত হলো। রাফসানের হাতে রিমার রেখে যাওয়া চিরকুট, আর সবার মুখে অপার বিস্ময়। রাফসান পাগলের মতো বাড়ির বাইরে দৌড়ালো, কিন্তু রিমা ততক্ষণে অনেক দূরে, বাগদানের মঞ্চ থেকে দূরে। রিমার ঘরে তখন পিনপতন নীরবতা। রাফসান চিরকুটটা হাতে নিয়ে প্রায় ভেঙে পড়েছে। তার সারা শরীর কাঁপছিল, চোখে ছিল অবিশ্বাস আর যন্ত্রণা। এ কেমন ভালোবাসা বৃষ্টি? আমি মেনে নিলাম, মা বাবা মেনে নিলেন, তবুও কেন এই নাটক? সে আমাকে ভালোবাসে না। চুপ কর রাফসান, তুই অন্যায় বলছিস। রিমার ভালোবাসার গভীরতা তুই হয়তো বুঝছিস না। ও আমাদের এমন অপমান করলো, লোকে কি বলবে? এত আয়োজন, এত লোক। সুনন্দা, এখন থামো, আগে বোঝার চেষ্টা করো। বৃষ্টি দ্রুত রাফসানকে ধরে ঘরের কোণে নিয়ে গেল। শোন রাফসান, মাথা ঠান্ডা কর। রিমা চলে যায়নি, সে নিজেকে তৈরি করতে গেছে। তৈরি? কিসের তৈরি? আমি ওকে কেকওয়ালি হিসেবেই তো মেনে নিয়েছিলাম। আমার মায়ের মন গলে গিয়েছিল ওর কেকের সাথে আর ব্যবহারে। আর কি চাই তার? তুই মেনে নিয়েছিলি, তোর বাবা মাও। কিন্তু রিমা খুব ভালো করেই জানে সমাজ আর দর্শনের কথা। তুই একজন ইঞ্জিনিয়ার আর সে একজন কেকওয়ালি। সে চায় না কালকে তোর কোনো সহকর্মী তোর মাকে এসে বলুক আপনার ছেলের বউ সামান্য একজন ফুটপাতের ব্যবসায়ী ছিল। কিন্তু সে আমার সাথে আলোচনা করতে পারতো, আমি তাকে সব চাপ থেকে মুক্তি দিতাম। সে যদি আলোচনা করতো, তুই কি তাকে যেতে দিতিস? তুই তাকে আটকে রাখতিস। রিমা তোকে নিজের থেকেও বেশি ভালোবাসে, তাই সে তোকে তার অপূর্ণ স্বপ্ন নিয়ে বিয়ে করতে চায়নি। সে চায় তোর পাশে মাথা উঁচু করে দাঁড়াতে। তাহলে এই অপেক্ষা, এই বিচ্ছেদ? এই অপেক্ষা ওর আত্মসম্মানের জন্য। সে তোর কাছে উপহার হিসেবে আসতে চায় না, যোগ্য সঙ্গী হিসেবে আসতে চায়। সে তার কেকের ব্যবসাকে এমন উচ্চতায় নিয়ে যেতে চায় যাতে তোর বাবা মা সমাজের কাছে বলতে পারে আমার ছেলের বউ একজন সফল উদ্যোক্তা। রাফসান হাঁটু গেড়ে বসে পড়ল। তার চোখ দিয়ে অনর্গল জ্বর চলছিল। আমি পারবো না বৃষ্টি, আমি ওকে ছাড়া থাকতে পারবো না। এই বিরহ আমার সহ্য হবে না। তোকে পারতে হবে। রিমা লিখেছে বিদায় নয়, শুধু বিরতি। সে তোর ভালোবাসাকে আমানত রেখে গেছে, আর তুই কি তার স্বপ্নকে সম্মান জানাবি না? তুই কি চাস তোর প্রিয় মানুষটা তার জীবন নিয়ে অপূর্ণতা নিয়ে থাকুক? না, আমি চাই না, কিন্তু এই অনিশ্চয়তা। কোনো অনিশ্চয়তা নেই রাফসান। রিমা চলে গেছে তার সাফল্যের সিঁড়ি বানাতে। এখন তোর দায়িত্ব হলো তাকে প্রেরণা দেওয়া। তুই তার উপর বিশ্বাস রাখ, সে তোর জন্য ফিরে আসবে আরও উজ্জ্বল হয়ে। রাফসান উঠে দাঁড়ালো। তার চোখে এখন যন্ত্রণা থাকলেও সেই সাথে ছিল এক নতুন সংকল্প। সে রিমার আত্মহত্যা বুঝতে পারল। এই কাজটা তার প্রতি ভালোবাসারই এক কঠিন প্রমাণ। ঠিক আছে বৃষ্টি, আমি অপেক্ষা করব। সে যখন ফিরে আসবে তখন সে শুধু আমার বউ হবে না, আমার গর্ব হবে। এটাই তো আমি চাইছিলাম রাফসান, তুই ভেঙে পড়িস না। তাকে তার স্বপ্ন পূরণের সুযোগ দে। সেদিন বাগদানের সব আয়োজন থামিয়ে দেওয়া হলো। রাফসানের বাবা মা যদিও প্রথমে খুব দুঃখ পেলেন, কিন্তু রিমার চিরকুটের কথাগুলো শোনার পর তারা তার প্রতি আরও শ্রদ্ধাশীল হলেন। তারা জানতেন তাদের ছেলের ভালোবাসা একজন সাধারণ মেয়েকে নয়, বরং একজন অসাধারণ মেয়েকে জয় করেছে। রাফসান তার হাতে রিমার চিরকুটটি শক্ত করে ধরে রাখল। তার নতুন জীবনে একটাই লক্ষ্য, রিমার ফিরে আসার অপেক্ষা করা। 3 বছর কেটে গেল। এই দীর্ঘ সময়টা রাফসানের জন্য ছিল এক কঠিন অপেক্ষা এবং নীরব সংগ্রামের সময়। সে রিমার দেওয়া চিরকুটটা নিজের মানিব্যাগে যত্ন করে রাখত। সে নিয়মিত রিমার দোকানের খবর রাখত। তার ছোট দোকান ড্রিম কেক এখন শুধু শহরে নয়, সারা দেশে বেশ পরিচিতই পেয়েছে। রিমার নাম এখন শুধু কেকওয়ালি নয়, বরং
সফল উদ্যোক্তা রিমা হিসেবে পরিচিত। এই 3 বছরে রিমা তার ব্যবসাকে অনেক বড় করেছে। তার কেকের স্বাদ আর নতুন নতুন ডিজাইন তাকে এনে দিয়েছে বিশাল জনপ্রিয়তা। রাজধানী থেকে শুরু করে অনেক জেলাতে তার ড্রিম কেকের শাখা খুলেছে। সংবাদপত্রে, ম্যাগাজিনে রিমার সাক্ষাৎকার বের হয়। রাফসানের বাবা মা এখন গর্ব করে সবার কাছে তাদের হবু বউয়ের সাফল্যের কথা বলেন। রাফসান কিন্তু কখনোই রিমাকে যোগাযোগ করেনি। সে রিমার শর্ত মেনে নিয়েছিল। সে চেয়েছিল রিমা নিজের ইচ্ছামতো ফিরে আসুক। রাফসান জানাতে পারল ড্রিম কেকের নতুন শাখা খুলছে উত্তরায়। রাফসান সেই খবরটা পেয়ে একটা সিদ্ধান্ত নিল। সেই দিন রিমার সঙ্গে যাবে। দিনটি ছিল রিমার উত্তরা শাখার উদ্বোধন। সেখানে প্রচুর ভিড়, সাংবাদিক, টিভি ক্যামেরা আর সাধারণ কাস্টমারদের উপচে পড়া ভিড়। রিমা তখন একটি হালকা গোলাপি শাড়িতে সেজে, চেহারায় আগের থেকেও বেশি আত্মবিশ্বাস আর আভিজাত্য নিয়ে দাঁড়িয়ে রিমা একজন সাংবাদিকের প্রশ্নের উত্তর দিচ্ছিল। আমার এই সাফল্য শুধুমাত্র আমার নয়, এটা সেই সমস্ত মানুষের জন্য যারা তাদের স্বপ্ন নিয়ে বাঁচে। আমি প্রমাণ করতে চেয়েছিলাম যে পেশা নয়, পরিশ্রম আর সততা একজন মানুষের আসল পরিচয়। ভিড়ের মধ্যে দিয়ে রাফসান ধীর পায়ে এগিয়ে এলো। সে একটি সাদা শার্ট আর কালো প্যান্ট পরেছিল। তার চোখে ছিল গভীর আবেগ আর অপেক্ষা। রিমা তাকে দেখতে পায়নি তখনও। রিমা যখন তার বক্তব্য শেষ করে ঘুরে দাঁড়ালো, তখন তার চোখ সরাসরি রাফসানের চোখে পড়ল। 3 বছর, এই 3টি বছরের নীরবতা এবং বিরহের অবসান। রিমা মুহূর্তের জন্য থমকে গেল। তার মুখে সেই একই মিষ্টি হাসি, তবে তার সাথে মিশে আছে এক অদ্ভুত বিস্ময়। ধীরে, প্রায় ফিসফিস করে, রাফসান, সিনিয়র আপু, তোমার ড্রিম কেক এখন সত্যি একটা বড় স্বপ্ন। চারপাশে উপস্থিত সবাই অবাক হয়ে তাদের দিকে তাকালো। সাংবাদিকরা দ্রুত ক্যামেরা তাক করলো। তুমি এসেছো? হ্যাঁ, তোমার জন্য অপেক্ষা করছিলাম। আর তুমি বলেছিলে ফিরে এলে তোমার হাতেই আমার জন্য প্রথম কেকটা বানাবে। আমি সেই কেকটা নিতে এসেছি। রিমা আবেগ সামলে নিল। তার চোখে জল, কিন্তু সেই সাথে এক বিজয়ের আনন্দ। সে দ্রুত এগিয়ে গেল এবং রাফসানের হাত ধরল। এই ভিড়ের মধ্যে রিমা কোনো সংকোচ করল না। আমি ফিরে এসেছি রাফসান, শুধু তোমার জন্য নয়, সবার জন্য। আমি আমার কথা রেখেছি। আমি জানতাম তুমি রাখবে। তুমি আমার জীবনে আমার গর্বের কারণ হয়ে ফিরেছ। রাফসান তার মানিব্যাগ থেকে সেই পুরনো চিরকুটটা বের করলো। এই 3 বছর এটাই ছিল আমার ভরসা। আর এখন? রিমা চিরকুটটা রাফসানের হাত থেকে নিল। আর এখন আমি তোমার। রিমা তার নতুন দোকানের ভেতরে রাফসানকে নিয়ে গেল। সে নিজের হাতে একটা ছোট কেক সাজিয়ে আনলো। এটা আমাদের ভালোবাসার প্রথম কেক। এই কেকটা প্রমাণ করে যে অপেক্ষা করলে সব স্বপ্ন সত্যি হয়। রাফসান সে কেকটা নিয়ে রিমাকে খাওয়ালো। সে দৃশ্য দেখে আশেপাশে সবাই হাততালি দিতে লাগলো। তাদের দীর্ঘ প্রতীক্ষার ফলন হলো। উত্তরা শাখার উদ্বোধনের মুহূর্তটি তখন এক আবেগঘন নাটকের পরিণত হয়েছে। সাংবাদিক এবং উপস্থিত জনতা সবাই রাফসান আর রিমার দিকে তাকিয়ে। রিমা তার নতুন করে সাজানো জীবনের গর্ব নিয়ে রাফসানের পাশে দাঁড়িয়ে। কেকের প্রথম টুকরোটি তারা একে অপরকে খাইয়ে দিল, কিন্তু রাফসানের আবেগ তখনও বাকি। রাফসান রিমাকে এক মুহূর্তের জন্য সরিয়ে দিল। সে ভিড়ের দিকে তাকালো, তারপর রিমার দিকে। তার চোখে ছিল এক অদম্য ভালোবাসা আর 3 বছরের নীরব প্রতিজ্ঞার মহিমা। উচ্চস্বরে সবার উদ্দেশ্যে, আপনারা সবাই সাক্ষী, আজ থেকে 3 বছর আগে আমার জীবনের সবচেয়ে মূল্যবান মানুষটি আমাকে ছেড়ে গিয়েছিল। সে গিয়েছিল কারণ সে চেয়েছিল সে যখন আমার বউ হবে তখন যেন তাকে কেউ সামান্য কেকওয়ালি না বলে। সে চেয়েছিল সে যেন তার যোগ্যতা প্রমাণ করে। ভিড়ের মধ্যে গুঞ্জন শুরু হলো। সাংবাদিকরা দ্রুত নোট নিচ্ছেন। রিমা অবাক হয়ে রাফসানের দিকে তাকিয়ে আছেন। তার চোখ ছলছল করছে। রিমার দিকে তাকিয়ে তার হাত ধরে, রিমা, তুমি শুধু তোমার যোগ্যতা প্রমাণ করনি, তুমি প্রমাণ করেছ ভালোবাসার গভীরতা আর আত্মসম্মান বোধ কাকে বলে। তুমি আজ আমার কাছে একজন সফল ব্যবসায়ী হিসেবে ফিরে এসেছো। তুমি আজ আমার গর্ব।
এরপর রাফসান ধীরে ধীরে হাঁটু গেড়ে বসলো। সে তার পকেট থেকে একটি হীরের আংটি বের করলো, যা সে 3 বছর আগে বাগদানের জন্য কিনে এনেছিল। রিমা, 3 বছর আমি তোমার ফিরে আসার অপেক্ষায় ছিলাম। সেই দিন আমাদের এঙ্গেজমেন্ট হয়নি, কিন্তু আজ আমি এই আংটি হাতে নিয়ে তোমাকে জিজ্ঞাসা করছি, তুমি কি আমার বাকি জীবনের কেকওয়ালি হবে? তুমি কি এই ইঞ্জিনিয়ারকে তোমার স্বামী হিসেবে গ্রহণ করবে? ভিড় থেকে তখন উল্লাস ধ্বনি উঠল। রিমা আবেগ ধরে রাখতে পারল না। সে হাঁটু গেড়ে বসে পড়া রাফসানের সামনে নত হয়ে গেল, তার চোখে আনন্দের বন্যা। রাফসান, তুমি পাগল। হ্যাঁ, 1000 বার হ্যাঁ, আমি তোমার জন্য অপেক্ষা করছিলাম। রাফসান দ্রুত রিমার আঙুলে আংটিটি পরিয়ে দিল। তারপর সে রিমার বুকে জড়িয়ে ধরল। এই দৃশ্য দেখে উপস্থিত সকলেই, রাফসান আর রিমা যখন একে অপরের দিকে তাকালো, তাদের চোখে ছিল শুধু অসীম ভালোবাসা। রিমা তার স্বপ্ন পূরণ করে ফিরেছে, আর রাফসান তার অপেক্ষার পুরস্কার পেয়েছে। কেকওয়ালি সিনিয়র আপু অবশেষে তার ভালোবাসার মানুষের বউ হতে চলেছে। এই দৃশ্য সারা বিশ্বের কাছে তাদের প্রেমের এক গর্বিত ঘোষণা। সেই আবেগঘন মুহূর্তের পর রাফসান আর রিমা দুজনেই হাতে হাত রেখে রিমার উত্তরা শাখা থেকে বিদায় নিল। গাড়ির ভেতরে তারা দুজনেই নীরব। এই নীরবতা 3 বছরের বিরহ আর নতুন করে ফিরে পাওয়ার শান্তি নিয়ে এসেছিল। আমার বিশ্বাস হচ্ছে না রিমা, তুমি সত্যি ফিরে এলে। আমি তো বলেইছিলাম রাফসান, এটা বিদায় নয়, শুধু বিরতি। আমার স্বপ্ন পূরণের পর আমি তোমার কাছে ফিরবই। তুমি কি আমার উপর খুব রাগ করেছিলে? রাগ না, শুধু খুব কষ্ট হয়েছিল। কিন্তু তোমার লেখা সেই চিরকুটটা আমাকে বাঁচিয়ে রেখেছিল। তোমার আত্মসম্মানকে আমি সম্মান জানিয়েছি। রাফসান রিমাকে নিয়ে সোজা তাদের বাড়িতে এলো। বাড়ির সামনেই রাফসানের বাবা মা তাদের জন্য অপেক্ষা করছিলেন। তারা টিভিতে তাদের ছেলের রোমান্টিক প্রপোজালের দৃশ্য দেখেছেন। দরজা খুলতেই, আরে আমার পাগলি মেয়ে, তুমি শেষ পর্যন্ত এলে। রাফসানের মা সুনন্দা খান দৌড়ে এসে রিমাকে বুকে জড়িয়ে তোলেন। তার চোখে ছিল আনন্দ অশ্রু। এই চোখের জল আর দুশ্চিন্তার নয়, গর্বের। আন্টি, মা, আমরা জানতাম তুমি আমাদের নিরাশ করবে না। তোমার মতো যোগ্য আর সফল বউ পেয়ে রাফসান আজ সত্যি ভাগ্যবান। সুনন্দা রিমাকে নিয়ে ঘরের ভিতরে এলেন। ড্রয়িং রুমে বসা অবস্থায় রিমা আবার তাদের পায়ে হাত দিয়ে প্রণাম করলো। আর না মা, তুমি এখন আমাদের ঘরের মেয়ে। তোমার কাছে কোনো আপত্তি বা সত্য নেই। তুমি একজন সফল ব্যবসায়ী আর আমাদের ঘরের বউ, এতে আমাদের সম্মান বেড়েছে। আপনাদের এই স্নেহ আর বিশ্বাসই আমার জীবনের সবচেয়ে বড় সাফল্য আন্টি। তাহলে এখন সব ঠিক তো মা? একদম ঠিক। আর দেরি নয়, আমি নিজেই কাল রিমার বাবা মায়ের সাথে কথা বলবো। আমাদের আর কোনো বাধা নেই, এবার শুধু বিয়ের আয়োজন শুরু হবে। আমরা চাই খুব তাড়াতাড়ি একটা শুভ দিন দেখে তোদের বিয়েটা হয়ে যাক। এতদিনের অপেক্ষা তো। আপনারা যা ভালো মনে করবেন। এবার থেকে তোমার ডিম কেক এর নতুন রেসিপিগুলো আগে আমাদেরকে খাওয়াবে। তোমার হাতের কেকের স্বাদ আমি আর ভুলতে পারবো না। রাফসান আর রিমা দুজনেই হেসে উঠল। তাদের ভালোবাসার উপর আর কোনো আধার নেই। সব ভুল বোঝাবুঝি আর বিচ্ছেদ দূর হলো। সেই রাগের কেকলি সিনিয়র আপু এখন তাদের ঘরের প্রিয় বউ। পরদিন থেকে শুরু হলো বিয়ের তোড়জোড়। রাফসানের বাবা মা এখন রিমার ব্যবসার সাফল্য নিয়ে গর্ববোধ করেন। রাফসান এখন তার জীবনের সবচেয়ে খুশি মানুষ। তাদের এই গল্প যেন সবাইকে শেখায়, ভালোবাসার স্বপ্ন একে অপরের পরিপূরক। রাফসান এবং রিমা দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে এলো সেই শুভক্ষণ। দুই পরিবারের সম্মতি আর ভালোবাসায় শুরু হলো বিয়ের আয়োজন। এটি কেবল দুটি মানুষের মিলন ছিল না, ছিল দুটো স্বপ্নের আর দুটি ভিন্ন পৃথিবীর সমন্বয়। মুসলিম রীতি অনুযায়ী তাদের নিকাহ সম্পূর্ণ হলো। রিমার পরনে ছিল গাঢ় লাল রঙের বেনারসি, আর রাফসান পরেছিল ঐতিহ্যবাহী শেরওয়ানি। রাফসানের বাবা মা সুনন্দা এবং অরুণ এখন আর কোনো সংকোচ নন, বরং পুত্রবধূর সাফল্য এবং বিনয় নিয়ে গর্বিত। সুনন্দা দেবী নিজেই আত্মীয় স্বজনের কাছে রিমার ড্রিম কেকের গল্পের বর্ণনা দিচ্ছিলেন। নিকার পর হলো জাঁকজমকপূর্ণ ওয়ালিমা। চারদিকে আনন্দের ঢেউ, হাসি আর গান। রাত গভীর হলো, সব আনুষ্ঠানিকতা শেষ। এবার নবদম্পতির বাসর ঘরে যাওয়ার পালা। রিমা আর রাফসান দুজনেই লাজে রাঙা। তারা ধীর পায়ে
রাফসানের সাজানো ঘরের দিকে এগোচ্ছে, কিন্তু দরজার কাছে যেতেই তাদের পথ আগলে দাঁড়ালো তাদের প্রিয় বান্ধবী বৃষ্টি। সাথে ছিল রাফসানের আরও কয়েকজন দুষ্টু কাজিন। কই চললি ভাইয়ের ভাবি, এত তাড়াতাড়ি? ঘরে কি এমন গুপ্তধন লুকোনো আছে যে এত অস্থির হয়ে গেছো? দূর হ বৃষ্টি আপু, কি হচ্ছে এসব? আমি আর রিমা এখন ভেতরে যাব। ভিতরে তো যাবেই, কিন্তু এই দরজায় একটা দাম আছে না? আমার এই গেট পাস পেতে তোমায় বেশ ভালোই খসাতে হবে। আর শুধু টাকাই হবে না, কিছু শর্তও মানতে হবে। বৃষ্টি, কি করছিস তুই? চুপ করো ভাবি, তুমি তো সেই বিখ্যাত কেকওয়ালি। তাই রাফসানের জন্য আমার প্রথম শর্ত, সারা জীবন শুধু ওর জন্যই স্পেশাল কেক বানাতে হবে। আর সেই কেক যেন তোমার হাতেই তৈরি হয়। ঠিক আছে, আজ থেকে রিমা শুধু আমার জন্য কেক বানাবে। আর এই নাও তোমার গেট ফি। রাফসান হাসতে হাসতে বৃষ্টির হাতে বেশ কিছু টাকা ধরিয়ে দিলেন, কিন্তু বৃষ্টি সহজে ছাড়ার পাত্রী নয়। দাঁড়াও দাঁড়াও, আরেকটা শর্ত বাকি। এটা শুধু ভাবির জন্য। ভাবি, তোমাকে বলতে হবে, আমার প্রাণের সখী, তুমি রাফসানকে তার ইঞ্জিনিয়ার পরিচয়ের জন্য ভালোবাসো নাকি একজন সাধারণ মানুষ হিসেবে ভালোবাসো? উত্তরটা মন থেকে দিতে হবে। রিমা আর রাফসান একে অপরের দিকে তাকালো। রিমার চোখে গভীর প্রেম। আমি রাফসানকে ভালোবাসি, কারণ সে আমার স্বপ্নকে সম্মান দিয়েছে। আমার কেকওয়ালি পরিচয়কে নিয়ে সেও দ্বিধা করেনি। সে আমার জীবনের সবচেয়ে ভালো মানুষ, আর এই ভালোবাসা কোনো পেশার উপর নির্ভর নয়। রিমার কথায় বৃষ্টি ও বাকি সবাই মুগ্ধ হলো। রাফসান আবেগ ভরা চোখে রিমার দিকে তাকিয়ে রইল। উফ ভাবি, তুমি আমার মন জয় করে নিলে। আর রাফসান, এবার তোর কপাল ভালো। যা যা, তোরা যা। কিন্তু শোন, এই দরজা দিয়ে ঢুকেছিস, কিন্তু কাল সকালেই আমাকে একটা চমৎকার সারপ্রাইজ ব্রেকফাস্ট চাই। আমি যেন একটা ড্রিম ব্রেকফাস্ট পাই। হাসি ঠাট্টার মধ্যে দিয়ে বৃষ্টি শেষ পর্যন্ত সরে দাঁড়ালো। রাফসান রিমাকে নিয়ে সেই বাসর ঘরে প্রবেশ করলো। ঘর জুড়ে গোলাপের সুবাস আর মৃদু আলো। বাইরে যত ঝড় ঝাপটায় থাকুক না কেন, এই ঘরটি ছিল তাদের দীর্ঘ প্রতীক্ষিত ভালোবাসার আশ্রয়। দরজা বন্ধ হলো। বাসর ঘরের সুবাস আর আলোয় রাফসান আর রিমা একে অপরের দিকে তাকিয়ে। বাইরে বৃষ্টির দুষ্টুমি আর কৌতুক তাদের মুখে এক নতুন হাসি এনেছে। 3 বছরের বিচ্ছেদ আর এতদিনের অপেক্ষা শেষ হলো। রিমা লজ্জা মিশ্রিত হাসি নিয়ে বিছানার এক কোণে বসল। রাফসান ধীরে ধীরে রিমার কাছে এগিয়ে গেল। এই মুহূর্তে তাদের চোখে শুধু ভালোবাসা আর একে অপরের প্রতি অধিকার বোধ। রিমার পাশে বসে, মনে আছে রিমা, আমাদের প্রথম দেখা? মনে আছে, খুব খারাপ একটা অভিজ্ঞতা ছিল। আমার কিন্তু মনে হচ্ছে আজকে এই মুহূর্তটা সেই দিনটার একটা নতুন পুনরাবৃত্তি। মানে? রাফসান রিমার হাতটা আলতো করে ধরল। সে তার চেহারায় ঝুঁকে এলো, চোখে গভীর দুষ্টুমি। সিনিয়র আপু, আমারটা একটু টেস্ট করে দেখবেন? রিমা চমকে উঠল, ঠিক যেমন রাফসান চমকে উঠেছিল 3 বছর আগে সেই ফুটপাতের ধারে। কিন্তু আজকের এই চমকে কোনো ভুল বোঝাবুঝি নয়, আছে শুধু প্রেমের উষ্ণতা। আমারটা খেয়ে যান ভাবি। রাফসান, কি বলছেন কি? আমারটা খেয়ে দেখুন না একবার, মুখে নিলেই টের পাবেন, যেমন সফট তেমন মিষ্টি। রাফসানের দুষ্টুমি ভরা কথায় রিমা আর নিজেকে ধরে রাখতে পারল না। সে আলতো করে রাফসানের বুকে মাথা রাখল। আপনি এখনো সেই দিনের কথা ভুলতে পারেননি? ভুলবো কেন? সেই দিনের সেই ভুল বোঝাবুঝিটাই তো আমাকে তোমার কাছে এনেছিল। সেই ভুলটাই আমার জীবনের শ্রেষ্ঠ উপহার। এখন টেস্ট করুন, না হয় আমায় করতে দিন। দেখেন রাফসান, কি সব কথা বলছেন? আমি তো কাস্টমার আনার চেষ্টা করছি, তোমাকে চিরদিনের জন্য আমার কাছে রাখার চেষ্টা। রিমা হেসে উঠল। এই হাসি 3 বছর ধরে তার হৃদয়ে লুকিয়েছিল। রাফসান রিমার লাজুক মুখটা 2 হাতে ধরল। সত্যি বলছি রিমা, তোমার মতো মিষ্টি আর সফট কেক, সাথে এত মিষ্টি ওনার আমি আর কোথাও পাইনি। আর আজ আমি সেই কেকওয়ালির স্বামী। এর চেয়ে বড় সৌভাগ্য আর কি হতে পারে? আমি তোমাকে ভালোবাসি রাফসান। আমিও তোমাকে ভালোবাসি রিমা। বাসর ঘরের মৃদু আলোয় তাদের ভালোবাসা আরও গভীর হলো। দীর্ঘ প্রতীক্ষার পর, অপেক্ষা আর আত্মসম্মানের কঠিন পরীক্ষার পর তাদের প্রেম পেল
এক মধুর পরিণতি। সেই রাত তাদের জীবনের এক নতুন অধ্যায়ের সূচনা করল, যা ছিল ভালোবাসার এক মিষ্টি গল্পের শেষ এবং শুরু।